big round of applause, everyone. A big round of applause for Sir Edwin, who would like to hear from you, sir. 2020 সাল থেকে যখন আমাদের পথ চলা শুরু হয় স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে, তখন একটা কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমাদের পথ চলা শুরু হয়েছিল। যত সময় এগিয়েছে তত কিন্তু স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় যেরকম কোয়ালিটিগতভাবে ডেভেলপ করার চেষ্টা করেছে, তেমন ভাবে তার হচ্ছে ডেভেলপমেন্টটা করার চেষ্টা করে গেছে। আজকে আমরা প্রায় 10,500 মতো ছাত্রছাত্রীকে এই বিশ্ববিদ্যালয়ের একটা সিঙ্গেল ক্যাম্পাসে আমরা পড়িয়ে থাকি। প্রায় 300 এর উপর ফ্যাকাল্টি মেম্বার্স আমাদের সাথে ডাইরেক্ট পেরোলে রয়েছেন, বা ভিজিটিং মোড যদি ধরা হয় প্রায় 400 মতো ফ্যাকাল্টি মেম্বার্স আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আমরা যদি দেখি যে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা ডায়াসের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে 5 জন আমরা কিন্তু স্বনামধন্য যারা ভাইস চ্যান্সেলর, যারা প্রায় দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় বা গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়কে এজ আ ভাইস চ্যান্সেলর হিসেবে যারা সার্ভিস দিয়েছেন, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে ডাকে তারাও কিন্তু সাড়া দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়কে গঠন করার কাজে তারা এগিয়ে চলেছেন। আরো অনেককে হয়তো আজকে আমরা ডায়াসে দেখছি না, যারা রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের সাথে, তারা হয়তো তাদের প্রিসিডিউট কাজের জন্য আজকে আসতে পারেননি। তাই স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় কিন্তু এগিয়ে চলেছে। এই ছাত্রছাত্রী এবং ফ্যাকাল্টি মেম্বার্স বা আমাদের মেন্টর, তাদের কিন্তু ঐকান্তিক প্রয়াসে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডক্টর নন্দন গুপ্তা স্যার সব সময় কিন্তু ভাবতেন যে আমরা একটা এমন একটা বিশ্ববিদ্যালয় তৈরি করব যে বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র একাডেমিক কারিকুলাম বা এই ধরনের পড়াশোনার মাধ্যমেই কিন্তু ছাত্রছাত্রীদের চারিত্রিক গঠন বা ডেভেলপমেন্ট হবে না, এর সাথে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হবে একটা ডাইভার্সিফাই চিন্তা ভাবনা, যাতে ছাত্রছাত্রীরা কথা বলতে পারে বিভিন্ন টপিকের উপর। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে আজকে যদি প্রোগ্রামটাকে আমরা দুটো অর্ধে ভেঙে নিই, যে প্রথম দিকে কি হলো, যে প্রথম দিকে স্নেহাশিস স্যারের মাধ্যমে আমরা আমাদের ডিবেট ক্লাবের ওপেন করলাম, এরপর আমরা স্নেহাশিস স্যারের কাছে আমরা লিডার্স টক অর্থাৎ হচ্ছে কি তার বক্তব্য আমরা শুনবো। লিডার্স টক এই শব্দটা শুনলে হয়তো কোট আনকোট অনেকের মনে হতে পারে যে পলিটিক্যাল কোনো টপিকের উপর একটা বক্তব্য রাখার জায়গা। লিডার কিন্তু শুধুমাত্র রাজনীতির থেকে উঠে আসে না, লিডার কিন্তু সমাজের সমস্ত ক্ষেত্র থেকে উঠে আসে, লিডার কিন্তু আপনাদের মধ্যে থেকে উঠে আসে, লিডার কিন্তু আপনাদের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে থেকে উঠে আসে। বা আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে রাজনীতির আমরা যে সমস্ত ডিবেট গুলোকে আমরা লক্ষ্য করি টিভি চ্যানেল, যারা মিডিয়া পার্সন আছেন তাদের উপর সসম্মান রেখে আমি বলছি যে সেই সমস্ত কিছুর বাইরেও কিন্তু ডিবেট আছে। সে ডিবেট কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্র নিয়ে হতে পারে, স্পোর্টস নিয়ে হতে পারে, জিওপলিটিক্যাল কন্ডিশনস নিয়ে হতে পারে, সেই ডিবেট কিন্তু ভারতবর্ষের ডেভেলপমেন্ট নিয়ে হতে পারে, পৃথিবীর ডেভেলপমেন্টে ভারতবর্ষের পার্ট কি হতে পারে সেটা নিয়ে হতে পারে, ভারতবর্ষের সাথে প্রতিবেশী রাষ্ট্রের কি সম্পর্ক সেটা নিয়ে হতে পারে, ভারতবর্ষ ছেড়ে যদি রাজ্যের পরিধিতে আমরা দাঁড়াই, রাজ্যের ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কথা বলার জায়গা আছে। বা দেখা যেতে পারে যে টেকনোলজি ডেভেলপমেন্ট, সায়েন্সের ডেভেলপমেন্ট, সায়েন্স বা টেকনোলজির সাথে আজকের দিনে হিউম্যানিটিস কি করে সম্পর্কিত হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু পরবর্তীকালে এই ডিবেট ক্লাবে আমরা আলোচনা করব। আর ডিবেট কখনো ইউনিপোলার হয় না। ডিবেটে আমরা দেখি যে কেউ বলেন, কেউ সেটাকে আর্গুমেন্ট করেন, বা যারা শোনেন তাদের দিক থেকে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা থাকে। তাই আজকে যখন স্যার বলবেন, স্যারের বক্তব্য যখন তোমরা শুনবে, তারপরে যখন আপনাদের দিক থেকেও যেন কোশ্চেনস আছে, স্যারকেও যেন আমরা প্রশ্ন করতে পারি যে স্যারের বক্তব্য নিয়ে যদি আমরা সহমত পোষণ করি তাহলে সেটা নিয়ে আমরা কথা বলবো। যদি আমাদের মনে হয় যে এই মতের সাথে আমাদের মিল হচ্ছে না, তাহলে স্যারের থেকেও কিন্তু আমরা যুক্তি নিয়ে আমরা শুনবো। যে কজন মানুষ এখন আমরা দেখতে পাই যারা যুক্তির উপর নির্ভর করে কথা বলে, যারা বিরুদ্ধ মত শোনার জন্য যাদের ধৈর্য আছে এবং মতামত দেওয়ার মতো ক্ষমতা, যাদের কন্টেন্ট আছে, তাদের মধ্যে কিন্তু স্নেহাশিস স্যার অন্যতম। স্নেহাশিস স্যারকে আমরা চিনি 2006 সালের সময় থেকে, আমি ব্যক্তিগতভাবে চিনি, যখন একটা পশ্চিমবঙ্গে একটা অন্যরকম একটা রাজনৈতিক পাড়া পরিবর্তনের সময় ছিল, সেই সময় থেকে আজ অব্দি তিনি যেভাবে কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে গেছেন, সেটা এক ধরনের স্নেহাশিস চক্রবর্তী আর অ্যাডমিনিস্ট্রেটর স্নেহাশিস চক্রবর্তী। তিনি কিন্তু সবার দলের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, সমস্ত কিন্তু বড়দের ঊর্ধ্বে। তাই জন্য স্নেহাশিস স্যারের বক্তব্য আমরা শুনবো। এগিয়ে বাংলা এই টপিকের উপর, বাংলা সত্যি এগিয়ে আছে, না হলে বাংলার এই টপিক নিয়ে হয়তো আমাদের আলোচনা হতো না। তাই এরপরে আমরা শুনতে চাই ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী স্যারের কাছ থেকে তার মূল্যবান কথা আমাদের ডিবেটটা বা লিডার স্যার। নমস্কার, আমি সত্যি আনন্দিত যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের একটি
খুব গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি, একটা প্রোগ্রামে আমি আপনাদের মধ্যে আসতে পেরে সত্যি আমি আনন্দিত। আমি সকলকে আমার শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। মঞ্চে আমাদের এই বাংলার বিভিন্ন ইউনিভার্সিটি যারা প্রতিযশা স্বনামধন্য শিক্ষাবিদ, তারা এই ইউনিভার্সিটিতে আজকে শিক্ষক হিসেবে পড়াচ্ছেন। সত্যি ইউনিভার্সিটি এটা খুব গর্বের বিষয়। তারা মঞ্চে সকলেই আছেন, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে শিক্ষক যারা আছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং শুভকামনা জানাই। আমি শুভকামনা জানাই আমার যারা ছাত্র ছাত্রী যারা এখানে পড়াশোনা করছো, তাদের অনেক ভালোবাসা এবং তাদেরও ভবিষ্যৎ জীবনের জন্য আমার শুভকামনা থাকবে। একটা ডিবেট ক্লাবের উদ্বোধন খুব ভালো। মানে আমি সচরাচর যে বহু বছর ধরে এই ধরনের কোনো উদ্যোগ, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সত্যি লক্ষ্য করিনি। আমরা যখন ইউনিভার্সিটি কলেজে পড়তাম তখনও আমরা বিভিন্ন ধরনের ডিবেট, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি ইত্যাদিতে অংশগ্রহণ আমরাও করতাম। এবং ডিবেট ছাড়া কোনো সমাজ, কোনো জাতি কিন্তু এগোতে পারে না। প্রতি মুহূর্তে ডিবেট আছে, আমাদের ব্যক্তিগত জীবনে আছে, আমাদের পারিবারিক জীবনে আছে, আমাদের সমাজের মধ্যে আছে, আমাদের দেশে রাষ্ট্রের মধ্যে আছে। ডিবেটের থেকেই কিন্তু আসল যেটা প্রয়োজন, যেটা গ্রহণীয়, সেটা বেরিয়ে আসতে পারে। দেখুন, আমি জানি না যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর মতো আর কোনো গ্রহ বা নক্ষত্র আছে কিনা যেখানে প্রাণীর অস্তিত্ব আছে, আমি জানি না। কিন্তু আমরা সকলে এটা জানি যে পৃথিবীতে যে জীবজগৎ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কারণ মানুষ অন্য জীবেদের মতো শুধু খেয়ে বেঁচে থাকে না। মানুষ চিন্তা করতে পারে, মানুষ ভাবনা করতে পারে, মানুষ নিজেকে কর্ষণ করে আর উন্নত থেকে উন্নততর হতে পারে। মানুষের একমাত্র যে শব্দের পাশে শব্দ বসিয়ে মালা গেঁথে মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে। মানুষের একমাত্র জীব যে আনন্দে উচ্ছ্বলভাবে হেসে উঠতে পারে। অন্য জীবের কষ্ট পেলে চোখ দিয়ে জল গড়াতে দেখবেন, কিন্তু হাসতে দেখবেন না। মানুষ একমাত্র হাসতে পারে। তাই জীব জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ এবং আনন্দময় জীব হচ্ছে মানুষ। এই মানুষ বনে জঙ্গলে জীবন ছেড়ে যখন প্রথম সভ্যতায় প্রবেশ করে আগুন জ্বালানোর মধ্যে দিয়ে, প্রথমে মানুষ যেটা করেছিল সেটা হচ্ছে কৃষিকাজ। অর্থাৎ বনে জঙ্গলে গাছ থেকে পাকা ফল মাটিতে পড়ে চারা গাছের জন্ম হয়, মানুষ সেটা পর্যবেক্ষণ করবে, সেটা অবজার্ভ করে সেটাকেই একটা অর্গানাইজ পদ্ধতির মধ্যে নিয়ে এসে ভূমি কর্ষণ করে মানুষ প্রথম কৃষিকাজ শুরু করেছিল। অর্থাৎ মানুষের যেটা প্রথম চাহিদা খাদ্য, শরীরের জন্য যেটা চাহিদা খাদ্য, মানুষ সেটা কিন্তু ভূমি কর্ষণ করে সে উৎপাদন করা শুরু করে। তারপরে খিদে মেটানো, শরীরের চাহিদা মেটানোর পর মানুষের যেটা প্রয়োজন হয়েছিল সেটা হচ্ছে মনের চাহিদা মেটানো। তারপরে এলো শিক্ষা, সংস্কৃতি। তাই দেখবেন যে সংস্কৃতির সাথে কৃষিকাজের একটা বিরাট সম্পর্ক আছে। আমাদের সংস্কৃত ভাষায় কৃষ ধাতু থেকে যেমন কৃষ্টি বা সংস্কৃতি শব্দটার উৎপত্তি, তেমনি কৃষ ধাতু থেকে কৃষিকাজ শব্দটা এসেছে। কালচারের সাথে কাল্টিভেশনের সম্পর্ক আছে। তার মানে এটা দাঁড়ায় যে একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে তার শরীর এবং মন দুটোরই সমানভাবে বিকাশ দরকার। তাহলে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারে। দেখুন, মানুষের বেঁচে থাকতে গেলে 5টা প্রাইমারি নিডস দরকার, প্রাথমিক প্রয়োজনীয়তা। আমরা জানি খাদ্য লাগে, বস্ত্র লাগে, বাসস্থান লাগে, চিকিৎসা লাগে, শিক্ষা লাগে। যখন একেবারে প্রথম যুগে বনে জঙ্গলে আমরা বন্য জন্তু শিকার করে গাছের ফল নিয়ে আমরা প্রথম চাহিদাটা পূরণ করেছিলাম। তারপরে গাছের লতা পাতা ছাল দিয়ে আমরা বস্ত্র তৈরি করে নিলাম। তারপর ঝড় ঝঞ্ঝা থেকে বাঁচার জন্য আমরা গুহার আড়ালে আশ্রয় নিলাম, আমরা বাসস্থান তৈরি করে নিলাম। তারপর বন্য জন্তুর আক্রমণে ক্ষতবিক্ষত আমি আমার চিকিৎসা শুরু করেছিলাম। ওই বনে জঙ্গলে লতা পাতার রস দিয়ে হাত বেঁধে আমি আমার চিকিৎসাটা শুরু করে দিয়েছিলাম। সেই যুগের মানুষ। তারপর সেই মানুষ
পাহাড়ের গায়ে পাথরের প্রথম ছবি আঁকা শুরু করলো। এটা হলো তার শিক্ষার শুরু। সেই যুগ থেকে এই প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো আজকেও কিন্তু বর্তমান। আজকে এত উন্নত যুগে যদি আমরা শুনি যে 5টি পরিবার না খেতে পেয়ে মারা যাচ্ছে, অপুষ্টিতে ভুগছে, এটা আমাদের লজ্জা। যদি শুনি যে বেশ কিছু মানুষের মাথার উপরে কোনো আচ্ছাদন নেই, কিংবা তাদের সন্তানরা কোনো এডুকেশন নেওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না, কিংবা চিকিৎসা অভাবে কোনো মানুষ মারা যাচ্ছে, এই সভ্যতার যুগে এটা আমাদের পক্ষে লজ্জা। তাই প্রতি মুহূর্তে কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে যে আমরা এই লজ্জাগুলো দূর করবো কেমন করে। দেখুন যে আজকে এই যে উন্নত জীব, এই যে মানুষ, এই মানুষকে আর কতকাল আর কত যুগ এই পৃথিবীতে টিকিয়ে রাখতে পারবো, এটাই হচ্ছে বর্তমান বিজ্ঞানের সব থেকে বড় চ্যালেঞ্জ। নাকি মনুষ্য জীবন ধ্বংস হয়ে যাবে, নাকি মানুষের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। তো এই চ্যালেঞ্জ এটা আমাদের কাছে যে মানুষকে টিকিয়ে রাখতে হবে। কেন এটা এলো আমাদের সামনে হঠাৎ? কেন? আমি তো ভালোই করছিলাম। আমরা তো প্রতি মুহূর্তে কত কি আবিষ্কার করছি, আমাদের জীবনকে ক্রমাগত আমরা কমফোর্টেবল করে তুলছি, আমরা অনেক সহজ করে ফেলছি আমাদের জীবনটাকে, অনেক বিলাসবহুল করে ফেলছি আমাদের জীবনটাকে। তাহলে এই প্রশ্ন আসছে এই কারণে আমরা যা কিছু গ্রহণ করি সব প্রকৃতি থেকে গ্রহণ করি। মানুষ হিসেবে আমরা যা কিছু গ্রহণ করি সব প্রকৃতি থেকে গ্রহণ করি। তাই মানুষ বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে নিজেকে যত ডেভেলপ করেছে, তত সমান্তরাল ভাবে প্রকৃতিকে, পরিবেশকে ধ্বংস করতে করতেই তাকে এগোতে হচ্ছে। কত বনাঞ্চল কেটে তবে মহানগর তৈরি হচ্ছে, কত কলকারখানার জন্য আজকে বায়ুমণ্ডলে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। ওজোন স্তর ছিন্ন হয়ে যাওয়ায় কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ায়, টেম্পারেচার বেড়ে যাওয়া, তা থেকে অনবরত ইয়াস, আমফানের মতো ঘূর্ণিঝড় যখন তখন আমাদের লন্ডভন্ড করে দিচ্ছে। তার মানে প্রকৃতিও প্রতিশোধ নিচ্ছে আমাদের উপর। তার মানে আমরা সচেতন হতে হবে যে আমরা যা কিছু করবো আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতিকে কিন্তু সুস্থ রেখে করতে হবে। তাই ডেভেলপমেন্টের বর্তমানে সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে। এখন ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে সেটা যেটা পরিবেশের ভারসাম্যকে অক্ষুণ্ণ রাখতে পারে, রেখে যে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হচ্ছে সেটা যে আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে তার ভান্ডারকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্ষুণ্ণ রেখে বর্তমানে চাহিদা মেটানো। কারণ আমাদের জীবনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আরো দীর্ঘস্থায়ী করতে হবে। তার মানে আমরা সবকিছু ইচ্ছা মতো ব্যবহার করে ফেলতে পারি না, আমরা অপচয় করতে পারি না। কারণ প্রাকৃতিক সম্পদ, মাটির নিচে পেট্রোলিয়াম, কয়লা থেকে শুরু করে খনিজ সম্পদ দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে। তাহলে আগামী দিন চলবে কেমন? তাই আমাদের সেই প্রাকৃতিক ভান্ডারটাকে আমাকে ভবিষ্যতের জন্য প্রিজার্ভ করে রাখতে হচ্ছে, রেখে আবার বর্তমানে চাহিদা মেটানো। এ তো খুব কঠিন কাজ। আমি ভবিষ্যতের জন্য রাখবো, তাহলে বর্তমানে আবার চাহিদা মেটাবো, এটা কেমন করে সম্ভব? সম্ভব তখনই যদি আমরা অপচয় বন্ধ করি, অর্থাৎ আমাদের ব্যবহারটাকে আমরা পরিমিত করি, আমাদের যা কিছু প্রয়োজন আমরা সেটাকে সীমিত করি। এখান থেকে কিন্তু একটা স্যাক্রিফাইসের কথা চলে আসে, একটা ত্যাগের কথা চলে আসে, যে আমি ইচ্ছা মতো যা কিছু করতে পারি না। আমার ইচ্ছে আমি রাস্তার পাশ দিয়ে যেতে যেতে যে ট্যাপ ওয়াটার আছে কলটাকে খুলে দিয়ে চলে যাই, কি সুন্দর ঝরঝর করে ঝর্ণার মতো জল পড়ছে, আমার মনের ইচ্ছে, আমি এটা করতে পারি না। আমাকে কিন্তু অপচয় বন্ধ করতে হবে। তার মানে এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু আমাদের সচেতন থাকতে হচ্ছে এবং আমাদের একটা স্যাক্রিফাইসের মানসিকতা নিতে হচ্ছে এবং আমাদের ত্যাগের কথা ভাবতে হচ্ছে যে আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু, যাতে আমার কোনো প্রাকৃতিক সম্পদ, কোনো সম্পদের অপচয় না হয়। আচ্ছা, এটা তো ধর্ম বলছে। যখন রাষ্ট্র তৈরি হয়নি, যখন হাজার হাজার বছর আগে ধর্মকে কেন্দ্র করে সভ্যতা লাভ করেছিল পৃথিবীর বিভিন্ন জায়গায়, হযরত মুহাম্মদ ইসলাম থেকে শুরু করে খ্রিস্ট ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, যে কোনো ধর্ম, সনাতন ধর্ম বলুন, প্রতিটি ধর্মের দেখবেন একটা মিল আছে। প্রতিটি ধর্মের মূল কথা হচ্ছে
ইহকালে ত্যাগ করো, পরকালে শান্তি পাবে। ইহকালে ত্যাগের কথা বলা আছে, পরকালে কি সে শান্তি পাবে, তার মানে ওখানেও ত্যাগের কথাই বলা আছে। আজকে এত উন্নত মানুষ হয়ে আমাদের সেই ত্যাগের কথা বলতে হচ্ছে, সেই স্যাক্রিফাইসের কথা বলতে হচ্ছে, যাতে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে। আমি কত আমাদের দেশ, এই দেশ যখন স্বাধীন হয়, আমি যদি আরো কাছাকাছি চলে আসি, আমাদের ভারতবর্ষ একটা রাষ্ট্র স্বাধীনতা লাভ করে 1947 সালে 15ই আগস্ট। তার আগে 29শে আগস্ট লাহোর কংগ্রেসে জওহরলাল নেহরু যেদিন পূর্ণ স্বাধীনতার ডাক দিলেন, পূর্ণ স্বরাজের ডাক দিলেন, সেদিন জওহরলাল নেহরুকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি ভারতবর্ষের স্বাধীনতা বলতে কি বোঝেন? ভারতবর্ষের স্বাধীনতা মানে কি শুধু ক্ষমতার হস্তান্তর? ভারতবর্ষের স্বাধীনতা মানে কি শুধু ইউনিয়ন জ্যাকের পরিবর্তে তিরঙ্গা পতাকার উত্তোলন? ভারতবর্ষের স্বাধীনতা মানে কি শুধু সাদা চামড়ার বদলে কালো চামড়ার মানুষদের এসডিও ভিডিও করে দেওয়া? সেদিন জওহরলাল নেহরু বলেছিলেন, না, আমি ভারতবর্ষের স্বাধীনতা বলতে বুঝি ভারতবর্ষের মানুষের সার্বিক মুক্তি, রাজনৈতিক বন্ধন হতে মুক্তি, সাংস্কৃতিক বন্ধাত্ম হতে মুক্তি, অর্থনৈতিক বন্ধন হতে মুক্তি। এই সার্বিক মুক্তির জন্য 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হল। স্বাধীনতা লাভের ঠিক 14 দিনের মাথায় 29শে আগস্ট 1947 সালে ভারতবর্ষের সংবিধানের ড্রাফটিং কমিটি তৈরি হল। সেই ড্রাফটিং কমিটিতে বিখ্যাত সব মানুষের থাকবে, গোপালস্বামী আঙ্গিয়ার, টি.টি. কৃষ্ণমাচারী, কৃষ্ণস্বামী আয়ার, এন মাধবেনের মতো মানুষেরা সেই ড্রাফটিং কমিটিতে থাকলেন, পণ্ডিত সব মানুষেরা। কিন্তু সেই ড্রাফটিং কমিটির মাথার কাকে বসানো হলো? বসানো হলো ডক্টর বি.আর. আম্বেদকরকে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একটি পিছিয়ে পড়া অস্পৃশ্য জনগোষ্ঠী, মাহার জাতি। এমনকি শোনা যায় যে বি.আর. আম্বেদকর যখন স্কুলে যেত, তখন স্কুলের ক্লাসের মধ্যে তাকে ক্লাস করতে দেওয়া হতো, এতটাই অস্পৃশ্য ছিল। সেই স্কুলের বারান্দায় বসে তাকে পড়াশোনা শিখতে হয়েছে। তো এরকম একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে ভারতবর্ষের সংবিধানের মাথার উপরে বসানোর মধ্যে দিয়ে এই ভাবনা দেওয়া হয়েছিল যে শ্রেণী শত্রুতা, শ্রেণী সমন্বয় ভাব। এই যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন জাতি, উপজাতি, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আছে, তাদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব কৃষ্টি আছে, ভাষা আছে, লিপি আছে, হরফ আছে, এগুলোকে এবং তাদের অর্থনৈতিক জীবন, তাদের সামাজিক জীবনের উন্নতি সাধনের মধ্যে দিয়ে, তাদের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ওপরে তুলে নিয়ে আসা ভারতবর্ষের সংবিধান তৈরি হল। ভারতবর্ষ তো একদিনে তৈরি হয়, যুগের পর যুগ ধরে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ভারতবর্ষে বহু মানুষ এসেছে। কেউ যুদ্ধ করতে এসেছে, কেউ বাণিজ্য করতে এসেছে, কেউ বা ভ্রমণ করতে এসেছে। তাদের মধ্যে যারা এই ভারতবর্ষকে ভালোবেসে ভারতবর্ষে থেকে গিয়েছিল, তারা ভারতবর্ষের সাথে মিশে গিয়েছে। তাই ভারতবর্ষে বিভিন্ন ভাষার, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের একটা বৈচিত্র্যতা আমরা দেখতে পেলাম। এখন সেই বৈচিত্র্যময় ভারতবর্ষের সংবিধান কেমন হবে, সংবিধান প্রণেতারা মূল 3টি স্তম্ভ ভারতবর্ষের সংবিধান, একটা হচ্ছে গণতন্ত্র, দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তৃতীয় হচ্ছে ধর্মনিরপেক্ষতা। যদিও 42তম সংবিধান সংশোধনীতে ওটা লেখা হয়েছিল, কিন্তু ভাবনাটা ছিল অনেক আগে থেকেই, 1949 সাল থেকে। এই 3টি স্তম্ভ ভারতবর্ষকে ধরে রেখে দিয়েছে। দেখুন, খেয়াল করে দেখুন, 1930 সাল থেকে 1950 সাল ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার সঙ্গে সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার আরো কতগুলো দেশ স্বাধীন হয়েছিল, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ। কিন্তু সেই সমস্ত দেশের শাসকরা তাদের দেশের ক্ষমতাটা সাধারণ মানুষের হাতে তুলে দিল না। এর ফলে 1958 সালে 7ই অক্টোবর পাকিস্তানের সেনাপ্রধান আইয়ুব খান বন্দুকের নল দেখিয়ে পাকিস্তান দখল করে দিল। পাকিস্তানের সামরিক শাসন জারি হইল। 1965 সালে ইন্দোনেশিয়ার সামরিক শাসন হইল। তারপরে একে একে আফগানিস্তান, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা, এমনকি 71 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশে গণতন্ত্র টিকল না। মানুষের মৌলিক নাগরিক যে অধিকার, সেটা মিলিটারির ভোটের তলায় নিষ্পেষিত হয়ে গেল।
কিন্তু ভারতবর্ষে ৭৭ বছর ধরে গণতন্ত্র টিকে আছে। তার কারণ হচ্ছে ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ঠিক ২ বছরের মধ্যে ১৯৫১ সালের শেষ দিকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লোকসভা নির্বাচনে থাকেন। জওহরলালকে অনেকে বললো যে আপনি এখনই কেন নির্বাচন করছেন, কারণ দেশের মানুষ এখনো সচেতন হয়, শিক্ষিত হয়, তারা কিভাবে ভোট দিতে হয় জানে। জওহরলাল নেহরু বললেন যে আমি যদি গণতান্ত্রিক অধিকারকে নিজের পকেটে রাখি তাহলে সেই অধিকার পকেট মার হয়ে যাবে, কিন্তু আমি যদি গণতান্ত্রিক অধিকারকে দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিই তাহলে সেই অধিকার অনেক বেশি সুরক্ষিত থাকে। ১৯৫১-৫২ সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। অনেক বড় বড় স্বাধীনতার সংগ্রামী সেই ভোটে হেরে গিয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গে আরামবাগে প্রফুল্ল সেন স্বাধীনতা সংগ্রামী সেই ভোটে হেরে গিয়েছিলেন। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর বোম্বে নর্থ লোকসভা কেন্দ্র থেকে সেই ভোটে হেরে গিয়েছিলেন প্রথম নির্বাচন। জওহরলালকে আবার সাংবাদিকরা বলল, দেখলেন তো আমরা বলেছিলাম। দেশের মানুষ এখনো কিভাবে ভোট দিতে হয় জানে না বলে এত বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের তারা ভোটে হারিয়ে দিয়েছে। উত্তরে আবার জওহরলাল বললেন, আমি খুশি হয়েছি এই দিনে গণতন্ত্রের প্রথম পরীক্ষায় ভারতবর্ষের মানুষ পাশ করে গিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে প্রয়োজনে তারা কংগ্রেসকে হারিয়ে দিতে পারে। এত বড় গণতন্ত্র আমরা পেয়েছি বলেই আজও ভারতবর্ষে গণতন্ত্র টিকে আছে, কারণ এটা মানুষের মধ্যে আছে। জওহরলাল নেহরু তো সার্বিক মুক্তির জন্য স্বাধীনতার কথা বলেছিলেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ভারতবর্ষ স্বাধীনতার পর অনেক রাজনৈতিক দল ভারতবর্ষে ক্ষমতায় থেকেছে, কংগ্রেস থেকেছে, অকংগ্রেসী সরকার থেকেছে, ভারতীয় জনতা পার্টি থেকেছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলের সরকার থেকেছে, কিন্তু সেই সার্বিক মুক্তি এখনো কিন্তু দেশের মানুষকে আমরা দিতে পারি। এখনো দারিদ্র সীমার নিচে বাস করে একটা বিরাট সংখ্যক মানুষ, 14% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। এখন শিক্ষার আলো আমরা সর্বোচ্চ পৌঁছে দিতে পারি না। এখনো চিকিৎসার অভাবে মারা যায় অনেক মানুষ। এখন সংবিধানের যে মৌলিক অধিকার গুলো আছে সে সম্বন্ধে সচেতনতা নেই, এরকম মানুষের সংখ্যা নগণ্য নয় এই ভারতবর্ষে। এটা আমাদের দুঃখের এবং পরিতাপের বিষয়। এবং তার সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, একটা রাজ্যের ক্ষমতায় এলেন। আসার পর যেটা তিনি করেছিলেন সেটা হচ্ছে যে একদিকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, আলো, ইউনিভার্সিটি, সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা। দেখুন, আমরা মাত্র 11টি ইউনিভার্সিটি ছিল আমাদের রাজ্যে, 11টা থেকে 12টা ইউনিভার্সিটি ছিল স্যার, তাই তো? এখন 24টা সরকারি এবং সব নিয়ে প্রায় 35টা বেসরকারি ইউনিভার্সিটি নিয়ে 35টা বিশ্ববিদ্যালয় রাজ্যে, 41। হ্যাঁ, প্রাইভেট ধরে এটা 41। মানে চেঞ্জটা আপনারা ভেবে দেখুন, মাত্র 13 বছর। 42টা সুপার স্পেশালিটি হসপিটাল এবং চিকিৎসা ব্যবস্থাটাকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে। এখন সাবডিভিশন স্তর, ব্লক স্তর। 100 মেডিকেলের ছাত্র ছিল 1100, এখন 5000-এর উপর ডাক্তারি পড়ছে এই রাজ্যে। তো এই যে র্যাপিড চেঞ্জ, ইনফ্রাস্ট্রাকচার, পড়াশোনা করার, এগুলো তো গড়ে উঠেছে। আমরা যখন 2010-11 আর্থিক বছর রাজ্যে মাত্র 29,000 কিলোমিটার পাকা রাস্তা ছিল রাজ্যে, এখন সেটা 1 লক্ষ কিলোমিটার উপরে পাকা রাস্তা আমরা তৈরি করেছি রাজ্য জুড়ে। কত বড় বড় রাস্তা তৈরি হয়েছে, যা চচ্চর। যদি আপনাদের রাস্তাটা খুব খারাপ, এটা দেখতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন 2010-11 যে আর্থিক বছর আমরা যখন ক্ষমতা পাচ্ছি, তখন রাজ্যের যে জিএসডিপি ছিল 4,61,000 কোটি টাকা। 4,61,000 কোটি টাকা জিএসডিপি ছিল। আর আজকে রাজ্যের জিএসডিপি 18 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে, প্রায় 4 গুণ, 3.5 গুণের বেশি। খেয়াল করে দেখুন, জিএসডিপি মানে রাজ্যের ব্যবসা বাণিজ্য, পেশা, সব রকম যে অর্থনীতির যে লেনদেন, 18 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। আচ্ছা, জিএসডিপি বাড়লে কি মানে? জিএসডিপি বাড়লে ব্যবসা বাণিজ্য বাড়ে, মানুষের কর্মসংস্থান বাড়ে, সঙ্গে সঙ্গে সরকারের ট্যাক্স রেভিনিউ বাবদ
নিজস্ব আয়টাও বাড়ে। এই ট্যাক্স রেভিনিউ বাবদ সরকারের আয় ছিল 10-11 আর্থিক বছরে 21,129 কোটি, 21,129 কোটি টাকা। সেটা আজকে 85,000 কোটি টাকা পরিণত হয়েছে। এই যে এত ডেভেলপমেন্ট আমরা কোথা থেকে করতে পারছি? আমরা করতে পারছি এখান থেকে যে আমাদের নিজস্ব কর রেভিনিউ বাবদ আয়টাকে আমরা এত গুণ বাড়িয়ে দিতে পেরেছি। এবার সেখান থেকে ডেভেলপমেন্ট বাবদ মানুষের কাছে যাচ্ছে। একদিকে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, আর একদিকে মানুষের যে প্রাথমিক প্রয়োজনীয়তাগুলোর কথা আমি বলছিলাম, যে প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো পূরণ করলে মানুষ বাঁচতে পারে, সেগুলো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরাসরি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এগুলো কোনো সরকার ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষের কোনো রাজ্য সরকার কোনো জায়গায় আজ পর্যন্ত ভাবেওনি, করতেও পারে। যে একেবারে গরিব মানুষ, একদম পিছিয়ে পড়া মানুষ, অপুষ্টিতে ভোগা মানুষ, অশিক্ষায় ভোগা মানুষ, তার চিকিৎসাহীনতায় ভোগা মানুষ, তাদের ওই যে বললাম যে উপরে তুলে নিয়ে এসে তবে একটা সমতা তৈরি হয়, এ ধরনের ভাবনা কিন্তু আগে কোনো সরকার ভাবেনি। অনেক সরকার অনেক কথা বলেছে। পৃথিবীতে যত রাষ্ট্র ব্যবস্থা আছে সে তার দুটো দিক থাকে, একটা তার দর্শনের দিক, ফিলোসফি, আর একটা হচ্ছে তার প্রয়োগের দিক। কিন্তু দর্শনের দিকে তো অনেক মানুষের ডেভেলপমেন্টের কথা বলা আছে, কিন্তু প্রয়োগের দিকটা কিন্তু অধরা থেকে গেছে বারবার। আমাদের রাজ্যে একটা অন্য রাজনৈতিক দল ছিল, পৃথিবীর কমিউনিস্ট পার্টি আমাদের রাজ্যে ক্ষমতায় ছিল, 34 বছর ক্ষমতায় ছিল। গরিব মানুষের জন্য অনেক কিছু কাজও করেছে তারা, 34 বছরে অনেক কাজ করেছে, যেটা পশ্চিমবঙ্গকে অনেকটা এগিয়ে দিয়েছে। কিন্তু এইভাবে ভাবেনি তারা কখনো। আমাদের যে পৃথিবীতে এই যে আমরা জীব জগৎ, এই জীব জগতের জীব আজকে যে এই উন্নত মানের জীব কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আমরা পৌঁছলাম, এই জীবের যে বিবর্তন কিভাবে ঘটলো, সব থেকে জনপ্রিয় যে মতবাদ এখনো আছে সেটা ডারউইনের মতবাদ। যে স্ট্রাগল করতে করতে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করতে করতে যে সব থেকে ব্রেনি, যার শক্তি ছিল, যার বুদ্ধি ছিল, সেই সার্ভাইভ করেছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমরা এটা জানি, সব থেকে গ্রহণযোগ্য মত। তো দেখবেন এই যে যুদ্ধ করতে করতে যার শক্তি ছিল, যার ব্রেন ছিল, যার বুদ্ধি ছিল, সেই টিকে থেকেছে, আর যে দুর্বল ছিল সে সব সময় পিছিয়ে গেছে, সে হারিয়ে গেছে। তো এই ব্যবস্থাটার সাথে গণতান্ত্রিক ব্যবস্থার কিন্তু সম্পূর্ণ একটা মিল আছে। এটা চূড়ান্ত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে এটা সম্ভব। না হলে যার ব্রেন আছে, যার শক্তি আছে, সে নিজেকে বিকশিত করবে কেমন করে যদি তাকে রাষ্ট্র বা শক্তি তার এগিয়ে যাওয়াটাকে থামিয়ে দেয়? তাহলে চূড়ান্ত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এটা সম্ভব। আবার এই খারাপ দিকটা হচ্ছে যে দুর্বল, যার মানসিক ভাবে বা শারীরিক ভাবে দুর্বল, সে সবসময় হারিয়ে গেছে, পিছিয়ে গেছে, মার খেয়েছে। ফলে সারা পৃথিবী জুড়ে একটা ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য তৈরি হতে লাগবে। এটা তো প্রাকৃতিক, গণতান্ত্রিক বিষয়টা হচ্ছে প্রাকৃতিক। কিন্তু 1900 শতকের মাঝামাঝি সময় এসে একজন মানুষ বললেন যে না, এটা তো হয় না। এই পৃথিবীতে আমরা যখন জন্মেছি তখন আমরা কেউ কিচ্ছু নিয়ে আসি, তাই পৃথিবীর ওপরে অধিকার আমাদের সব সমান থাকবে। তিনি কার্ল মার্কস, তাই তিনি বললেন সবার অধিকার সমান থাকবে, যার সম্পদ তার উপর। কিন্তু এটা সম্ভব কি? কারণ ক্ষমতাশালীরা, বুদ্ধিমানরা তো সম্পদগুলোকে দখল করে রেখেছে। উনি বললেন যে কেড়ে নিবা, তাদের থেকে ছিনিয়ে নিবা। এটা কিভাবে সম্ভব? এটা করবে কমিউনিস্ট পার্টি। সাধারণ মানুষ জনগণতান্ত্রিক বিপ্লবের মধ্যে দিয়ে যাদের হাতে ক্ষমতা আছে সেখান থেকে কেড়ে নিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে। সেই রাষ্ট্র ব্যবস্থা এই দেশের সম্পদ বা গুলোকে সমানভাবে ডিস্ট্রিবিউট করবে সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে। রাশিয়া সমাজতন্ত্র এলো 1917 সালে লেনিনের নেতৃত্বে। রেশনিং সিস্টেমের মধ্যে দিয়ে খাদ্য, তার যা ব্যবহার, যা কিছু প্রয়োজন সেটুকু রাষ্ট্র দেবে, আর যার যা যোগ্যতা আছে সেই অনুযায়ী শ্রম দেবে রাষ্ট্র।
ব্যবস্থা করে একটা বিরাট বিপ্লব হলো 1917 সালে অক্টোবর মাস থেকে নভেম্বর মাসে 10 দিন ধরে, যেটা পৃথিবীতে 10 days দ্য সোপ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত। পৃথিবী কাঁপানো 10 দিন, যার সরকারকে বেঁধে ধরে কেটে তারপর একে একে চীনে এলো, ভিয়েতনাম, কোরিয়া অনেক দেশে এসেছিল। দেখুন, আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি। সেই গণতান্ত্রিক দেশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ব্যবস্থাপনার মধ্যে থেকে কর রেভিনিউ সংগ্রহের মাত্রাটা বাড়িয়ে, আমাদের দেশে কর তো যত বেশি আয় তাদের তত বেশি পার্সেন্টেজ তাদের মধ্যে কর সংগ্রহ করা হয়, প্রগ্রেসিভ ট্যাক্স। তো এখন ঘটনাটা হলো, সেটাকে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মানুষের খাদ্য, মানুষের চিকিৎসা, মানুষের এডুকেশন, এগুলো প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। 8,84,00,000 রেশন কার্ড হোল্ডারকে বিনা পয়সায় খাদ্য দেওয়া হয়। আগে ভাবেই যেত তার খাদ্য মজুদ আছে। তারপর ছোট বাচ্চাদের বই, ব্যাগ, খাতা ফ্রি, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল, স্মার্টফোন, কন্যাশ্রী সেকেন্ড ফেজ, পড়াশোনার অজস্র স্কলারশিপ। তারপর 2,45,00,000 পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড, তার নার্সিং হয়ে গেল বিনা পয়সার চিকিৎসা। তারপর সরাসরি অর্থ, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাতা, এগুলো সরাসরি একটা পরিবারে অর্থ যাচ্ছে 2,000, 3,000, 4,000 টাকা পর্যন্ত। তার মানে তার খাদ্য, তার পুষ্টি, তার চিকিৎসা, তার এডুকেশন সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় কাউকে না করে, না মেরে, না রক্তপাত ঘটিয়ে কিভাবে করে দিতে পারলো একজন মুখ্যমন্ত্রী, এটা আগামী দিনে বিশ্বে অবশ্যই গবেষণার বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। বাংলায় কারণে এবং নিশ্চিত হওয়ার জন্য তিনি দুয়ারি সরকার করলেন। দুয়ারি সরকার একদম এসডিও, বিডিওদের গ্রাউন্ড লেভেলে নামিয়ে ক্যাম্প করে সাধারণ মানুষকে আহ্বান করা হচ্ছে যে আপনি আসুন, আপনার যা কিছু প্রয়োজন আপনি এখানে নাম লেখালেন, ফর্ম ফিল আপ করলে আপনি দ্রুত পেয়ে যাবেন। এর জন্য আপনাকে বিডিও, এসডিও, ডিএম এর কাছে ঘুরতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিশ্চিত হতে চাইলেন আমার যে যা কিছু আমার সরকারি প্রকল্প সেটা যেন প্রতিটি মানুষ পায়। এখানে জাতি, ধর্ম, রাজনীতি নিরপেক্ষ হবে। কোন রাষ্ট্র, কোন রাজ্য কখনো এগুলো ভাবতে পারে। তাই অনুকরণ হচ্ছে, বাংলাকে অনুকরণ করা হচ্ছে। কন্যাশ্রী বিশ্ব স্বীকৃতি পেয়েছে, দুয়ারে সরকার নকল করছে, লক্ষ্মীর ভান্ডার অন্য রাজ্যগুলো গ্রহণ করছে। এগুলোর প্রয়োজনীয়তা আছে। যদি সমাজতান্ত্রিক দেশে সম্পদকে নিয়ে ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুল কিছু করেননি। সরকারি ব্যবস্থাপনার মধ্যে থেকে যে একটা পরিবার, 5 জনের একটা গ্রামের দরিদ্র পরিবার, সেখানে বিনা পয়সায় খাদ্য যাচ্ছে, তার 2,000, 3,000 টাকা যাচ্ছে সরাসরি, যায় দিয়ে সে তেল, নুন, ডাল কিনতে পারে, এবং তারপর তার হাতে স্বাস্থ্যসাথী কার্ড, তারপর স্কলারশিপ। অর্থাৎ একটা পরিবার কিন্তু বেঁচে থাকছে, যার যে জীবনযাত্রার মান যেখানে ছিল সেখান থেকে কিন্তু সে অনেকটা উপরে উঠে। বলুন কোথায় পার্থক্য? সমাজতন্ত্রের সাথে কোনো পার্থক্য, রক্তপাত ঘটাতে পারে। এবং এর একটা অর্থনৈতিক বিষয় আছে। আমরা প্রায় 60,000 কোটি টাকা আমরা শুধু ডিস্ট্রিবিউট করি, শুধু দিয়ে দিই মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। এই 60,000 কোটি টাকাই আবার 60,000 কোটি টাকাই বাজারে কিন্তু ব্যয় হয়েছে। একজন দরিদ্র মানুষ, তার হাতে যখন 1,000 টাকা যায়, সে 1,000 টাকাই খরচা করে। এটা অর্থনৈতিক কথা। আমার কাছে প্রচুর অর্থ থাকলে আমি কিছু সেভিং করতে পারি, আমি কিছু জমিয়ে রাখতে পারি, কিন্তু আমার যখন সংসার চালানোর জন্য আমার সামান্য অর্থ, তার কিন্তু আমি পুরোটাই ব্যয় করতে পারি। এটা নিয়ম। তাহলে পুরো টাকাটাই কিন্তু আমাদের অর্থনৈতিক চাকাকে ঘোরাতে সাহায্য করে দেয়। ফলে জিএসডি বাড়তে থাকে, আবার ট্যাক্স রেভিনিউ কালেকশন বাড়তে থাকে, আবার সেটা ডেভেলপমেন্ট আকারে মানুষের কাছে ফিরে যায়। রাজ্য কিন্তু একটা এই যে এমএসএমই সেক্টর, ক্ষুদ্র মাঝারি শিল্প, পশ্চিমবঙ্গ প্রথম ভারতবর্ষ 1,40,00,000 মানুষ সরাসরি যুক্ত আছে। 90 লক্ষ ইউনিট ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কারখানা চলছে আমাদের রাজ্যে। আমরা একটা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের রাজ্য সবসময় থাকছে, আমরা কোনোটাতে পিছিয়ে, কারণ বাংলাদেশ সবসময় এগিয়ে পড়ি। যে মহামতি গোখলে
স্যার বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আমাদের বাংলার এবং এই যে মুখ্যমন্ত্রী যা কিছু করেন সবার জন্য করেন, কাউকে বাদ দেন, সবার জন্য যা কিছু সবার জন্য, কারণ মানুষই সব। কারণ আমাদের তো ভাবতে হবে রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, আলটিমেটলি আমরা কিন্তু কোনো ইটকার পাথর তৈরি করে রাজ্যের ডেভেলপমেন্টকে প্রকাশ করে বাহবা পেতে পারি না। আমি রাস্তা করলাম, সেখানে কেউ হাঁটে না, রাস্তার দাম নেই। আমরা ইউনিভার্সিটি তৈরি করলাম, বিল্ডিং তৈরি করে দিলাম, কিন্তু সেখানে কোনো ছাত্র নেই, সে বিল্ডিং এর কোনো দাম নেই। আমরা হাসপাতাল বিল্ডিং তৈরি করে দিলাম, সেখানে কেউ চিকিৎসার জন্য যায় না, তাহলে তো ওই যে স্ট্রাকচারটা বানিয়েছে ওটার কোনো দাম নেই। আসলে আমরা যা কিছু করব মানুষের জন্য করব, ব্যক্তি মানুষ, পারিবারিক মানুষ এবং কমিউনিটি ওয়াইজ মানুষ, তার ডেভেলপমেন্ট আমরা কি করতে পারলাম সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং সেটাই হবে আমাদের সাফল্য। অর্থাৎ ব্যক্তি মানুষের শিশু মৃত্যুর হার কমলো কিনা, প্রসবকালীন মাতৃমৃত্যুর হার কমলো কিনা, বেকারত্বের হার কমছে কিনা, অপুষ্টি দূর হচ্ছে কিনা, মর্টালিটি রেট বাড়ছে কিনা, নাবালিকা অবস্থায় বিয়ে রদ হচ্ছে কিনা, এডুকেশন স্কুল ছুটের সংখ্যা কমছে কিনা, দেখতে দেখতে এডুকেশনের মান বাড়ছে কিনা, এই দেখবেন যা কিছু সবটা কিন্তু মানুষের এর জন্য ডেভেলপমেন্ট কাউকে বাদ দিয়ে হয় না, একজনকে বাদ দিয়ে হয় না। সেখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি ওগুলোর কোনো ভ্যালু নেই, সবার জন্য সবকিছু। আমি জানি এই নদিয়াতে শান্তিপুর বলে একটা বিধানসভা আছে, সেই শান্তিপুর বিধানসভায় আমাদের একজন বিধায়ক আছে, তার নাম ব্রজকিশোর গোস্বামী। এই 37 ওদের মতনই বয়স, খুব অল্প বয়স ব্রজকিশোর। তো ওরা হচ্ছে ওখানকার একটা নাম করা হিন্দু পরিবারের ছেলে। ওরা রাজনীতি কোনোদিন করতো না, বাংলার নবজাগরণ কালে হিন্দু ধর্মের সংস্কারে ওদের পরিবার কাজ করেছিল বলে খুব পরিচিত পরিবার, এবং ওদের বাড়িতে রাস উৎসবের সময় অনেকেই যায়। তো রাজনীতির সাথে ওদের সেভাবে যোগ নেই। সেই ব্রজকিশোরকে 2021 সালের পর একটা ইলেকশন আমাদের দল থেকে তাকে ভোটে দাঁড় করানো, ভোটে সে জিতে গেল, বিপুল ভোটে জিতে গেল। জিতে যাওয়ার পর একটা ছোট অনুষ্ঠান করে আমাকে বললো, দাদা যদি আপনি একটু আসেন। আমি গিয়েছিলাম। সেই অনুষ্ঠানটা শেষ করে আমি যখন তাদের বাড়িতে যাই, বাড়িতে গিয়ে চা খাচ্ছি, সেখানে তার বাবা রয়েছে, মা রয়েছে, পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে। সেখানে ব্রজ আমাকে বললো, দাদা জানেন আমি যেদিন কাউন্টিং হলো, যেদিন আমি জিতে গেলাম, দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছে। আমি তো আপ্লুত, দিদি আমাকে ফোন করেছে, দিদি আমাকে ধন্যবাদ জানালো, কনগ্রাচুলেশন জানালো। আমি সঙ্গে সঙ্গে দিদিকে বললাম, দিদি আমি তো কোনোদিন রাজনীতি করিনি, আমাকে একটা পরামর্শ দিন, একটা নির্দেশ আপনি আমাকে আজকে দিন, যেটা আমার আগামী দিনে চলার পথের পাথেয় হবে। সেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রজকিশোরকে কি বলেছিলেন, ব্রজ তুমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যে মানুষটিকে প্রথম দেখবে, সেই মানুষটিকে জিজ্ঞেস করবে, আপনি কি সরকারি সুযোগ সুবিধাগুলো পেয়েছেন? যদি না পেয়ে থাকে তুমি তাকে পাইয়ে দিও, এটাই তোমার কাজ। এনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু একবারও বলেন যে মানুষটিকে তুমি দেখবে, তাকে জিজ্ঞেস করবে তার রাজনৈতিক পরিচয় কি, কাকে ভোট দিয়েছে, কার মিছিলে হেঁটেছে, তারপর তুমি সিদ্ধান্ত নেবে তার জন্য কিছু করবে কি করবে না। দিদি কিন্তু কথা বলেন, দিদি বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। কারণ বাঙালি হিসেবে আমাদের একটা পরিচয় আছে, আমাদের একটা অতীত আছে। যখন হিংসায় উন্মত্ত পৃথিবী, যখন পৃথিবী নরম শরীর থেকে লাল রক্ত ঝরে পড়ছে, তখন মধ্যযুগের এক কবি বড়ুচণ্ডী দাস সারা বিশ্বকে শুনিয়েছিল মানব ইতিহাসের শ্রেষ্ঠ বাণী, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা তার উত্তরাধিকারী চর্যাপদ থেকে গীতাঞ্জলির গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্রের কুলে কুলে সহস্র বছর ধরে যে মানুষগুলির বাস, তাদের সংগ্রামী জীবনের উত্তরাধিকারী, যে জীবন ছিল শান্তি এবং সমন্বয়, যে জীবন ছিল শ্রম এবং বিকাশে, যে জীবন ছিল প্রকৃতি এবং পুরাণের সংশ্লেষে গঠিত, তার উত্তরাধিকারী আমরা। সেই উত্তরাধিকারকে যিনি সযত্নে বাংলার বুকে লালন করে চলেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার মুখ্যমন্ত্রী।
আমাদের মনে রাখতে হবে যে অনেক কিছু ভেবে তিনি করেন। অনেক উপহাস আসছে, বিভিন্ন পক্ষ থেকে উপহাস আসে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে ফেললেন, কি বললেন, কি স্লিপ অফ টাং করলেন, এ বাবা খুব খারাপ। কিন্তু আসলে তিনি খুব সাংঘাতিক কিছু কাজ বাংলার জন্য করে ফেলেছেন, যেটা অতীতে স্বাধীন ভারতবর্ষে কোন সরকার কখনোই ভাবতে পারেনি। বাংলাদেশ ভাবে এগিয়ে থাকে। 1850 থেকে 1900 সাল বাংলার নবজাগরণ কাল। বিখ্যাত সব মানুষরা জন্মেছিলেন এই বাংলায়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস, জগদীশ চন্দ্র বোস, নন্দলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, কবি, সাহিত্যিক, নাট্যকার, চিত্রকর এই বাংলায় জন্মেছিলেন। মহামতি গোখলে বললেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাংলার স্বাধীনতা আন্দোলন এখান থেকে শুরু হল। সে 1832 সাল 19 এই বাংলার বুকে আদিবাসীদের একটা গ্রুপ প্রথম যুদ্ধ করলো ব্রিটিশদের বিরুদ্ধে। 1855 সাঁওতাল বিদ্রোহ বাংলার একটা পার্ট। 1857 সিপাহী বিদ্রোহ। একটার পর স্বাধীনতা আন্দোলন ভারতবর্ষকে পথ দেখালো বাংলা। শিক্ষা, সংস্কৃতি সবকিছুতে বাংলা ভারতবর্ষকে পথ দেখালো সারা বিশ্বের কাছে। নিজের নিজের সৃষ্টির মধ্যে দিয়ে বাংলাকে তুলে ধরেছিল বিশ্বের কাছে। কত মানুষ, এই যে 1905 সালের কথা বললেন, বাংলাকে দুটো টুকরো করতে চাইলো ব্রিটিশরা। লর্ড কার্জন বাংলা স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করতে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আবার শান্তিনিকেতন থেকে রাখি বন্ধন উৎসব চালু করলেন। 1905 সাল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন হাঁটতে শুরু করলেন। হাজার হাজার মানুষ তার পেছনে হাঁটছে। তিনি রাখি পরিয়ে দিচ্ছেন হিন্দু রাতে মুসলমানের হাতে। তিনি গাইছেন বাংলার নাকি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ খে ভগবান। ছোট্ট অবনীন্দ্রনাথ সেই মিছিলের মধ্যে রয়েছে। ছোট্ট অবনীন্দ্রনাথ ভাবছে রবি কাকা করে কি, মাঝি মোল্লাদের হাতে রাখি পরিয়ে দিচ্ছে, তারপর একটা মারামারি হবে, একটা কাটাকাটি। রবীন্দ্রনাথ ঠাকুর সেই মিছিল নিয়ে ঢুকে গেল নাফোদা মসজিদের মধ্যে। ভয় পেয়ে গেল অবনীন্দ্রনাথ, দৌড়ে ফিরে এলো ঠাকুর বাড়িতে। এসে দুরু দুরু বুক নিয়ে অপেক্ষা করতে লাগলো রবি কাকার দলবল নিয়ে ঢুকেছে মসজিদে, তারপর ওই যারা মসজিদের ইমাম আছে ওদের রাখি পরাবে, তারপর একটা নিশ্চয়ই মারামারি কাটাকাটি হবে। কিছুক্ষণ পর রবীন্দ্রনাথ দলবল নিয়ে ফিরে এলো। অবনীন্দ্রনাথ ঠাকুর একজনকে জিজ্ঞেস করলো, তোমরা ভেতরে কি ওদের রাখি পরালে? বললো হ্যাঁ। অবনীন্দ্রনাথ আবার জিজ্ঞেস করলো ওরা কি করলো? উত্তরে ওরা মুচকি হাসলো। সে হাসির মধ্যে দিয়ে আবার বাংলায় সম্প্রীতি বার্তা দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আমরা এগিয়ে থাকি সবসময়। তিনি লিখলেন অহরহ তব আহ্বান প্রচারিত শুনিত উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ ও জৈন মুসলমান খ্রিস্টান। কারণ এই ভারতবর্ষে হিন্দু বৌদ্ধ শিখ জৈন বিভিন্ন ভাষাভাষী মানুষ ভারতবর্ষে বাস করে। তাদের যে নিজস্ব ধর্ম, আচার উপাচার, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, লিপি, সেগুলোকে সংরক্ষণের মধ্যে দিয়ে তবে সম্প্রীতি সম্ভব। সেগুলোকে ডিস্ট্রয় করে দিয়ে কোনো সম্প্রীতি বা কোনো এক দেশ এক আইন, এটা ভারতবর্ষ হতে পারে, সেটা বিপক্ষে যাবে বলে আমরা বিশ্বাস করি। তাই নিজস্বতাগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা কিন্তু মুখ্যমন্ত্রী করেন, আমরা আমাদের কাছে কিন্তু করতেই থাকি। এবং এই যে ভারতবর্ষের সংবিধান সম্মত যে অধিকার, যে ধর্মনিরপেক্ষতা বলুন বা যা কিছু, সেগুলো প্রশ্নের সামনে এসে দাঁড়ায়, এটা আমাদের খারাপ লাগে। তো তার বিরুদ্ধে সবসময় বিভিন্ন মানুষ থেকেছে। এই যে নেতাজি আমাদের হিরো, স্বাধীনতা সংগ্রামের হিরো, নেতাজিকে একিম রোডের বাড়িতে ব্রিটিশরা নজরবন্দি করে রেখেছে। একদিন ব্রিটিশের চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে গেলেন, চলে গেলেন জার্মানির রাষ্ট্রপতি তখন হিটলারকে গিয়ে বললেন যে আমি এখান থেকে জাপানে যাব, জাপান থেকে রেঙ্গুনে যাব, তারপর সৈন্যবাহিনী নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে চাই, আমাকে একটু সহযোগিতা করুন। হিটলার ভাবলো জার্মানির শত্রু তো ব্রিটিশ, এই ভারতীয় তো ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছে, একটু সহযোগিতা করুন। একটা ছোট্ট সাবমেরিন নেতাজিকে দিয়েছিল হিটলার, যেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে 3 মাস বিপদসংকুল যাত্রা করে নেতাজি পৌঁছেছিলেন জাপান।
যখন সেই সাবমেরিনে উঠছেন তখন বাংলায় একটা চিঠি ওখানে রেখে এসেছিলেন জার্মানির দাদা শরৎচন্দ্রের উদ্দেশ্যে, যে আমি তোমাদের আমার সন্তান এবং আমার স্ত্রীকে রেখে গেলাম এখানে, আমি যেভাবে তোমাদের সম্মান জানিয়েছি আমি যদি না থাকি তাহলে তোমরাও তাদের সম্মান জানিও। সেই সাবমেরিনের মধ্যে ডিজেলের গন্ধ, এক কোণে নেতাজি বসার জায়গা, একটি চেয়ারে বসে বসে নেতাজি আগামী যুদ্ধের পরিকল্পনা করছেন এবং যা পরিকল্পনা করছেন সেটা মুখে বলছেন, এবং তার সামনে একটি চেয়ার এবং একটি টেবিল নিয়ে বসে আছে আর একজন ব্যক্তি, তিনি একটা ডায়েরিতে সেটা লিখে রাখছেন। নেতাজি যা বলছেন সেটা তিনি লিখে রাখছেন। তার সেই টেবিলে রয়েছে 3টি বই, একটি হিন্দু ধর্মের গীতা, আরেকটি মুসলমান ধর্মের কোরআন, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পথের দাবি। একদিন নেতাজি সেই ব্যক্তিকে বলল, আমি তো ভারতকে স্বাধীন করার জন্য মৃত্যুকে বেছে নিয়েছি, তুমি খামোখা কেন এই বিপদের মধ্যে আমার সঙ্গে আসতে? তখন সেই ব্যক্তি বলছে, আপনি এত বড় মহান মানুষ, আপনি যদি দেশ মাকে স্বাধীন করার জন্য জীবন বিসর্জন দিতে পারেন, আমি একজন সাধারণ মানুষ হয়ে ভারতকে স্বাধীন করার জন্য জীবন বিসর্জন দিতে পারি না। জাপানের কাছে পৌঁছে গেল সাবমেরিন। নিয়ম হলো সাবমেরিন থেকে জলে ঝাঁপ দিতে হবে, দিয়ে জাপানের সাবমেরিনে উঠতে হবে। দুজনে লাইফ জ্যাকেট পরে নিল, জলে ঝাঁপ দিল, সেদিনই শরীর সমাধি হতে পারত নেতাজি সহ ওই ব্যক্তির। তোমরা বা আপনারা নিশ্চয়ই জানেন, নেতাজির সেই বিপদে তিনি একমাত্র সহযোগী যিনি ছিলেন তার নাম আবিদ হোসেন, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটা আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। নেতাজি পৌঁছিলেন জাপান থেকে রেঙ্গুন হয়ে দিল্লি চলো ডাক দিলেন, 4টি সেনাবাহিনী তৈরি করে দিল্লি চলো ডাক দিলেন। সাংবাদিকরা দেখে জিজ্ঞেস করলো, আপনি তো দিল্লি চলো ডাক দিয়েছেন, আপনার সেনাবাহিনীর স্লোগান কি হবে, ধ্বনি কি হবে? কাল বিলম্ব করলেন না সুভাষচন্দ্র, বললেন আমার সেনাবাহিনীর ধ্বনি হবে ইন্তেখাব হিদ কুরবান। সাংবাদিকরা বললো, আপনি হিন্দু পরিবারের সন্তান, উপনিষদ আপনি ভুলে খেয়েছেন, গীতার প্রতিটি শ্লোক আপনার মুখস্থ, হিন্দু ধর্ম সাহিত্যে এত ভালো ভালো কথা আছে, আপনি সেখান থেকে কোনো উদ্ধৃতি পেলেন না? আপনি কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে কেন সেনাবাহিনীর মুখে স্লোগান আকারে বসালেন? নেতাজি তখন তার ডান দিকে দাঁড়িয়ে থাকা প্রধান সেনাপতি হাবিবুর রহমানকে দেখিয়ে বলছেন যে আমার ডান দিকে হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে, ওরা সংখ্যায় কম, আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু, আমরা যদি আমিত্ব ফলাই, আমি করি, তাহলে হাবিবুর রহমানরা নিজেদের একাকিত্ব বোধ করবে, এর থেকে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হবে, আমাদের কাজ হলো ওদের কাছে টেনে নিয়ে কাজ করা। নেতাজি শিখিয়ে গেছে। এটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। 1944 সাল বার্মার জঙ্গল দিয়ে নেতাজি হাঁটছেন, সেদিনই তার বুক লক্ষ্য করে গুলি চালানো ব্রিটিশ সৈন্য। সেদিন তিনি মারা যেতে পারতেন। একজন ব্যক্তি ছুটে এসে নেতাজিকে জাপটে জড়িয়ে ধরলেন এবং সেই গুলিটা নিজ তার পিঠে বিদ্ধ হয়ে গেল। যিনি নিজের পিঠে গুলি বিদ্ধ করে নেতাজিকে বাঁচিয়ে দিলেন তার নাম কর্নেল নিজামউদ্দিন, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আপনার শাহনাজ খানের নাম শুনেছেন, নেতাজির ক্যাপ্টেন। স্বাধীনতার পর যখন দেশ ভাগ হয়ে গেল, পাকিস্তানে পড়লো শাহনাজ খানের বাড়ি। তো উনি বললেন যে আমি ভারতবর্ষ আমার মা, আমার দেশ, আমি ওখানে যাব। উনি থেকে গেলেন এবং স্বাধীনতার পর লালকেল্লা থেকে জওহরলাল নেহরু যে পতাকা তুলতো, জাতীয় পতাকা, শাহনাজ খান সেটা বেঁধে দিল। পরবর্তীকালে লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। 1965 সালে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লাগলো এবং কিছু মানুষ দাবি করতে লাগলো শাহনাজ খানকে পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় মন্ত্রী থেকে। কেন? কারণ তার ছেলে পাকিস্তানের সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। লাল বাহাদুর শাস্ত্রী পাত্তা দিলেন না কথাটা। সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হলো ভারতের কাছে এবং ভারতের সৈন্যদের গুলিতে শাহনাজ খানের ছেলের মৃত্যু হলো। যখন মৃত্যু হলো তখন অনেকে বললেন শাহনাজ খানকে যে এবার আপনি পাকিস্তানে যান, আপনার বাড়িতে যান, একবার গিয়ে আপনার ছেলের শেষ কাজে তার পাশে থাকো। সেদিন শাহনাজ খান বলেছিলেন, আমার ভারত মায়ের শত্রু যে, সে আমারও শত্রু, আমার যাওয়ার প্রয়োজনীয়তা। এই ইতিহাস আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা। দেখুন, বিষয়টা হচ্ছে পড়তে হবে, আমাদের সিলেবাসের বাইরেও অনেক পড়তে হবে। এখানে যারা ছাত্র আছে তারা নিশ্চয়ই সিলেবাসের বাইরেও পড়তে হবে, তবে তো ডিবেট আসবে, ডিবেট করতে পারে। আজকে তোমরা যদি মনে করো
ধরো আমি বলি যে এই কলেজের গেটে রবীন্দ্রনাথ ঠাকুর এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে, এবং শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, তার সঙ্গে নজরুল আছে, তার সঙ্গে তারাশঙ্কর আছে, বিভূতিভূষণ আছে, আবার সঙ্গে তার সঙ্গে সুনীল গাঙ্গুলিও এসে দাঁড়িয়েছে, বুদ্ধদেব গুহও এসে দাঁড়িয়েছে। তোমরা কি করবে? তোমরা দৌড়বে, ছুটবে, গিয়ে তাদের সাথে সেলফি তুলবে, তাদের অটোগ্রাফ নেবে, তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তো সেটা তো সম্ভব না। কিন্তু তোমরা যদি এই ইউনিভার্সিটির লাইব্রেরিতে যাও, ওখানে ঝাঁপিয়ে পড়ো লাইব্রেরির মধ্যে, তাহলে দেখবে ওখানে ওনারা সবাই রয়েছে, রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে সবাই রয়েছে। সিলেবাসের বাইরে পড়তে হবে, অনেক কিছু জানতে হবে। আমরা প্রতিনিয়ত কিন্তু প্রকৃতি থেকে পড়তে থাকি, পরিবেশ থেকে পড়তে থাকি, মানুষ দেখে পড়তে থাকি, আমরা বই ছাড়া পড়তে থাকি। আগেকার দিনে দেখবি গ্রামগঞ্জে গ্রামের মোড়ল, সে কোনোদিন পড়াশোনা করেনি, সে বিচার করতো গ্রামের, কারণ তার বুদ্ধি ছিল, সে বাস্তব, সে তারা শিখেছে কোথাও। তার মানে আমরা যদি চারিদিকে তাকাই, আমরা যদি সচেতন ভাবে আমরা চলাফেরা করি, আমরা মানুষের, প্রতিটা মানুষকে আমরা পড়তে পারি, আমরা প্রকৃতিকে পড়তে পারি, পরিবেশকে পড়তে পারি, সেখান থেকে আমার জ্ঞান কিন্তু আহরণ হতে থাকবে অনবরত। এই জ্ঞান বাড়াতে হবে, নলেজ বৃদ্ধি করতে হবে। 1933 সালে জার্মানিতে 10ই মে প্রায় 40,000 উন্মত্ত জনতা জড়ো হলো জার্মানির প্রধান শহরে, এবং সেখানে লাইব্রেরি থেকে টেনে সমস্ত বই বার করে জড়ো করলো, ডাই করে জড়ো করলো। সেখানে এসে নামলেন গাড়িতে করে সেই সময় জার্মানের তুখোর বক্তা গোয়েবেলস, প্রচার সচিব হিটলার এসে নামলেন এবং বেরিয়ে জ্বালামাই বক্তৃতা দিলেন। বললেন জার্মান বিরোধী যা কিছু আছে সাহিত্য সব পুড়িয়ে ফেলতে হবে, আগুন জ্বালিয়ে সেখানে পুড়িয়ে ফেলা সমস্ত বই। প্রথম যে বই নিক্ষেপ করা হলো তিনি হলেন জার্মানির মানুষ, যিনি সারা পৃথিবীতে সাম্যবাদের কথা বলেছিলেন, মাছকে ছুঁড়ে ফেলা হলো আগুন, যিনি বলেছিলেন ভোকা মানুষ ধরো বই, ওটা তোমার হাতিয়ার, ব্রেককে ছুঁড়ে ফেলা হলো সেই আগুনে। তারপরে একে একে ওপেনহাইমার, আইনস্টাইন, রবীন্দ্রনাথ পড়তে লাগলো সেই আগুন। আমাদের দেশে আগুন জ্বালিয়ে বই পড়ানো হয় না, কিন্তু খুব সন্তর্পণে সরকারি উদ্যোগে বইয়ের মধ্যে যা কিছু বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস উড়িয়ে দেওয়ার পরিকল্পনা কিন্তু চলতেই থাকে। তাই পড়তে হবে সিলেবাসের বাইরে, অনেক বই পড়তে হবে, জানতে হবে আমাদের। আমি শেষ করবো, অনেকক্ষণ বলছি, আপনাদের ধৈর্য প্রায় শেষ, অনেকক্ষণ বলছি, শুধু একটি গল্প বলে শেষ করব যে বাংলা এবং ভারতবর্ষের মধ্যে বাংলা কতটা রিচ, কতটা উন্নত, কতটা আমরা গর্বিত হই এটা জানলে। যে দেশ স্বাধীন হলো, দুটো দেশ ভাগ হয়ে গেল, পাকিস্তান এবং ভারতবর্ষ দুটো আলাদা দেশ হলো। পাকিস্তান হলো মুসলিম কান্ট্রি এবং এই ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ দেশ। বিখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ বারে গুলাম আলী খাঁ সাহেবের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। তার বাড়ি পড়ে গেল পাকিস্তানে। একদিন পাকিস্তানের রেডিওর জন্য ওস্তাদ বারে গুলাম আলী একটা গান রেকর্ড করলেন। যেদিন গান রেকর্ড করলেন সেদিন করাচি থেকে পেশোয়া পর্যন্ত সারা রাত ধরে বিভিন্ন সঙ্গীত সম্মেলনে ঘুরলেন তিনি। সকালে স্টেশন ডিরেক্টরের ফোন, খাঁ সাহেব যদি একটু অনুগ্রহ করে আসে। ওস্তাদ বারে গুলাম আলী গেল রেডিও স্টেশনে, তাকে সুগন্ধি চা খাওয়ানো হলো, পান খাওয়ানো হলো। তারপর স্টেশন ডিরেক্টর তাকে বলছে, খাঁ সাহেব আপনি গতকাল যে গানটা রেকর্ড করেছেন সেই গানের যদি একটি লাইনের একটি শব্দ আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার মধুবরা সঙ্গীতের কোনো অমর্যাদা হবে না। অর্থাৎ বারে গুলাম আলী বুঝতে পারলেন না কথাটা। তারপর তাকে বোঝানো হলো এবং আগের দিনে রেকর্ড করা বিখ্যাত ঠুংরি, বিশ্ব চরাচর উন্মানা করা ঠুংরির প্রথম লাইনটা শোনানো হলো, ইয়াদ ইয়াদ আয়ে হায় রাম। যেহেতু রাম শব্দটা আছে, এটা মুসলিম কান্ট্রি, পাকিস্তানে চলবে না ভাষায় যদি এটা বাদ দিয়ে দেয়। তড়া করে লাফিয়ে উঠল ওস্তাদ বারে গুলাম আলী, বললেন না অপেক্ষা, বললেন যে আপনারা আমার সঙ্গীত থেকে রামটা বাদ দিয়ে দিন, আমিও আপনাদের বাদ দিয়ে দেবো। পরের দিনই চিঠি লিখলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে, লিখলেন অপেক্ষা, যন্ত্রণা, প্রেম দিয়ে যে সঙ্গীত তৈরি হয় তাকে রক্ষা করতে আমি ধর্মনিরপেক্ষ ভারতের নাগরিক হতে চাই। মঞ্জুর হয়ে গেল। 15 দিনের মাথা পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ওস্তাদ বারে গুলাম আলী খাঁ সাহেব
চলে এসেছিলেন আমাদের কলকাতায় এবং সারা জীবন এই ভারতবর্ষে থেকে গেছে। আমরা সেই ভারতবর্ষে সেই পাহাড়ে বাস করি। ফলে এগুলো আমাদের মাথার মধ্যে নিয়ে চলতে হবে। চলে ভারতবর্ষের যে সৌন্দর্য, যা কিছু সুন্দর, যা কিছু বিউটি, সবকিছু রক্ষা করতে হবে। মানুষ হচ্ছে সবকিছু, সে যে ধর্মেরই হোক, যে রাজনীতির হোক, যে কাস্টের হোক, যে জাতি হোক, যে উপজাতি হোক, সবাই ডেভেলপমেন্ট আমাদের লক্ষ্য রাখতে হবে। সবার ডেভেলপমেন্ট এবং একসাথে থাকা, ভালো থাকা। একা কেউ ভালো থাকতে পারে না, সবাই মিলেই ভালো থাকতে হবে। ধন্যবাদ জানাই স্নেহাশী স্যারকে। স্যার যেভাবে বক্তব্য রাখলেন, যেটা আমরা একদম বক্তব্য রাখার আগে স্যারের যখন মুখবন্ধ করেছিলাম, তখন আমরা যেটা বলেছিলাম যে কজন মানুষ এখনো পশ্চিমবঙ্গে রয়েছেন বা বলা যায় ভারতবর্ষে রয়েছেন, যাদের কথার মধ্যে যুক্তি দিয়ে যারা তাদের মতাদর্শকে তুলে ধরতে চান, তাদের মধ্যে স্নেহাশিস দা অন্যতম। তিনি যেভাবে বললেন তার মধ্যে উঠে এলো ভারতবর্ষের কথা, তার মধ্যে উঠে এলো ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার কথা, ভারতবর্ষের সার্বভৌমত্বের কথা, ভারতবর্ষের সুইটেস্ট ডেমোক্রেসির কথা, ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণকে নিয়ে দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে টিকিয়ে রাখা ভারতবর্ষের কথা। যে ভারতবর্ষ, যার আশপাশের যে সমস্ত রাষ্ট্র আছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে সব সময় আমরা দেখব যে সেখানে কোনো না কোনো সময় হয়তো রাজতন্ত্র বা সেনাতন্ত্রের মাধ্যমে তাদের স্বাধীনতা বা তাদের রাষ্ট্র পরিচালনা চলেছে। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পর এমন একটা দিনও আসেনি যেদিন কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা যায়নি। কোনোদিনও ভারতবর্ষের সেনাবাহিনীর মাধ্যমে ভারতবর্ষের মধ্যে কোনো কণ্ঠস্বর উঠে আসেনি। এটাই ভারতবর্ষ। বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু সবার আগে ভারতবর্ষের সংবিধান, সবার আগে ভারতবর্ষের যেটা অন্যতম মনুষ্যত্ব, যে জায়গার উপর দাঁড়িয়ে এখনো আমরা স্বাধীন ভারতবর্ষে বাঁচছি, তার কথা কিন্তু স্নেহাশিস দার কথা থেকে উঠে এলো। এছাড়া স্নেহাশিস দা যে জায়গাগুলোকে বলে চললেন, যে সেটা স্নেহাশিস দা একটা রাজনৈতিক মানুষ, তার মাধ্যমে কিন্তু তার রাজনৈতিক বোধ, তার রাজনৈতিক চেতনা, তার রাজনৈতিক চিন্তাধারা উঠে আসবে। কিন্তু অন্যান্য রাজনৈতিক চিন্তাধারার মধ্যে তিনি যে মতাদর্শগতভাবে যে জায়গাগুলোকে তিনি ছুঁয়ে গেলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল বা প্রত্যেকটা সরকারকে তিনি যেভাবে তার দিক থেকে তিনি যেভাবে টাচ করে গেলেন তার বক্তব্যের মাধ্যমে, এই বক্তব্য থাকুক সমস্ত রাজনৈতিক নেতাদের মধ্যে, সমস্ত রাজনৈতিক দলের মধ্যে, তাহলে হয়তো হিংসা মুক্ত ভারতবর্ষ, বিদ্বেষ মুক্ত ভারতবর্ষ আমরা দেখতে পারবো। কয়েকটা জিনিস, মানে যখন আমরা এই লিডার্স টকটা শুরু করেছিলাম, তখন আমরা যেটা বলেছিলাম যে মানে এইখানে লিডার্স টকটা কখনো কিন্তু আপনার হচ্ছে গিয়ে একমুখী কোনো কথাবার্তা হবে না। কারণ স্যার যখন বক্তব্য রেখেছেন, যে বিভিন্ন টিচার বা বিভিন্ন ছাত্রদের কাছ থেকে আমরা হোয়াটসঅ্যাপ পেয়েছিলাম যে কয়েকটা কোশ্চেন্স তারা কিন্তু রেখেছিলেন স্যারের কাছে। তো মানে যেহেতু এখন কারেন্ট নেই, তাই মাইক্রোফোন নিয়ে আমি সবার কাছে যাচ্ছি না বা একটা সময়ের দীর্ঘসূত্রিতা করতে চাইছি না। তাই জন্য আমি ডাইরেক্ট প্রশ্নে চলে আসি, যে প্রশ্নগুলোর ওপর মানে যে ধরনের প্রশ্নগুলো এসেছে, যে আমরা দেখবো যে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে, ভারতবর্ষের স্বাধীনতার সময় কিন্তু একটা ধর্মীয় ভাবাবেগ ভারতবর্ষে কিন্তু চিরকালই ছিল। সেটা একটা ভারতবর্ষের যদি একটা ইতিহাসকে আমরা লক্ষ্য করি, তো স্বাধীনতার পর থেকে পশ্চিম বাংলায় কখনো পর্যন্ত কিন্তু ধর্মীয় ভাবাবেগকে দিয়ে পশ্চিম বাংলার রাজনৈতিক কিন্তু যে চেতনা, সেটাকে কিন্তু কখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি। কিন্তু আমরা দেখছি যে এই দশকে বেশ কিছু সময় ধরে কিন্তু একটা ধর্মীয় চেতনা বা ধর্মীয় ভাবাবেগ পশ্চিমবঙ্গের রাজনীতিকে ডাইরেক্ট এফেক্টেড করছে। সেটা বিভিন্ন ধরনের ধর্মীয় ভাবাবেগ হতে পারে, স্যারের পক্ষের ধর্মীয় ভাবাবেগ, স্যারের বিপক্ষের ধর্মীয় ভাবাবেগ। এই ধর্মীয় ভাবাবেগ যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিকে টাচ করছে, সেটা নিয়ে স্যারের যদি কোনো বক্তব্য থাকে। আমি প্রথমেই আমি যতক্ষণ বক্তব্য রেখেছি তার মধ্যে এগুলো আমি বলার চেষ্টা করেছি, যে দেখুন আমাদের দেশের কেন ধর্মনিরপেক্ষ দেশ হলো, তার কারণ হচ্ছে যে বহু যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ এই ভারতবর্ষে রয়েছে। তো সেই ভারতবর্ষে প্রায় 20 কোটি মুসলিম আছে এবং 112 কোটি হিন্দু আছে এবং তারপর খ্রিস্ট ধর্ম, অন্যান্য ধর্মের মানুষ আছে। এই যে এত মানুষ, এই মানুষগুলো সব বিভিন্ন ধর্মের মানুষ আছে। ধর্ম তো হচ্ছে আগে তো আমি মানুষ,
তারপর আমি কোনো একটা ধর্মকে গ্রহণ করেছি, বা আমি কোনো একটা রাজনৈতিক আদর্শকে গ্রহণ করেছি, আমার ভালো লেগেছে, আমার বিশ্বাস থেকে আমি সেটাকে গ্রহণ করেছি। তার মানে আমি মানুষ তো আগে, তার মানে আমরা সকলে দেশের মানুষ, তারপর যার যার নিজস্ব চিন্তা ভাবনা আছে। তাহলে এই যে বিভিন্নতা, এই বিভিন্নতার মধ্যে তো যুদ্ধ করে লাভ নেই, মারামারি করে লাভ নেই, একটা মতবাদ আর একটা মতবাদের সাথে সংঘর্ষ করে রক্তপাত করে কোনো লাভ নেই। এবং তাই ধর্মনিরপেক্ষ দেশ কেন? কারণ সরকার কোন ধর্মের পক্ষে না, কোন ধর্মের বিপক্ষে না। সরকার পরিকাঠামো তৈরি করে দেবে, এখানে যে যার ধর্ম, নিজস্ব যে ধর্ম, সেই ধর্ম আচরণ করতে পারবে স্বাধীনভাবে। এটা তার স্বাধীনতা, তার স্বাধীন অধিকার। যে যার ধর্ম সে পালন করতে পারবে। আমাদের দেশে কোনো বাধা নেই, কেউ কারোর উপরে চাপিয়ে দিতে পারবে। সরকার নিরপেক্ষ থাকবে, তার কাছে সব ধর্মই সমান। এখন দেখুন দুটো মতবাদ চলে, যারা কমিউনিস্ট তারা ধর্মে বিশ্বাস করে না বলে তারা কোনো ধর্মকেই পছন্দ করতে না। কারণ ধর্মকে বিশ্বাস না করার কমিউনিস্ট পার্টির একটা কারণ ছিল। কারণটা ছিল এটা যে যখন এই মার্কস, এঙ্গেলস এরা যখন এগুলো লিখছেন, তখন যে সমাজতান্ত্রিক যে বিপ্লব, সেই বিপ্লবের মূল কথা হচ্ছে জনগণতান্ত্রিক বিপ্লব। এবং সেখানে মানুষ অস্ত্র হাতেই, যারা ক্ষমতাবান, যারা দখল করে রেখেছে, তাদের মেরে ধরে কেটে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে। এখন সেই সময় তার বহুকাল আগে থেকেই ধর্মের ভিত্তিতে বিভিন্ন মানুষ পৃথিবীতে প্রভাবিত, ধর্মের দ্বারা প্রভাবিত। এবং আমি ওই যে বললাম সব ধর্মেই ত্যাগের কথা বলা আছে, যে ধর্মে ত্যাগ করো পরধর্মে শান্তি পাবে। তো সেখানে যদি এই ধর্মে ইহকাল পরকাল বলে একটা কাল থাকে, এবং সেই পরকালে শান্তির জন্য যদি আমাকে এই জন্মে আমি ত্যাগ করতে থাকি, তাহলে সেই মানুষ কখনোই অস্ত্র হাতে এই কালের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কারো বিরুদ্ধে যাবে। তাই কমিউনিস্ট পার্টি বিরোধ রাখবে ধর্মের সাথে, যে কাল একটাই, জীবন একটাই, তোমার যা কিছু প্রয়োজন এই জীবনেই তোমাকে নিতে হবে, পরকাল বলে কিছু হয় না, ওটা হচ্ছে সমস্ত বাজ। তাই মন্দির মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছিল সমস্ত। তো এইখানে কমিউনিস্ট পার্টি যখন ছিল, তারা ধর্ম নিরপেক্ষ বলতে কোনো ধর্মের বিপক্ষে যেত না, পক্ষেও যেত। কিন্তু আমরা চেষ্টা করি, ধর্ম কেউ না কেউ ধর্মে বিশ্বাস করি, আমরা যেটা চেষ্টা করি যে সব ধর্মের প্রতি আমাদের সমান শ্রদ্ধা রয়েছে। যে যে ধর্ম পালন করছে সেই ধর্ম সে স্বাধীনভাবেই পালন করুক, এটাই আমাদের দেশের চরিত্র, এটা বজায় রাখতে হবে। এবং আমরা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এবং সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, সেটা যাতে ভালোভাবে পালন করতে পারে তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা সরকার তৈরি করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তৈরি করে দেয়, আপত্তি সরকার দিলেই কাজ। আপনার ওই যে বললাম, মানুষ তো শুধু খেয়ে বেঁচে থাকবে না, তারপরে তার সংস্কৃতি চর্চা করবে, কেউ খেলাধুলা করবে, কেউ সাঁতার করবে, কেউ ছবি আঁকবে, কেউ গান লিখবে, কেউ গান গাইবে, তো কেউ ধর্ম আচরণ করবে, বিভিন্ন মানুষ তো করবে কিছু। তাহলে সরকার তার সেইগুলোকে, তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া, তার পরিবেশটা তৈরি করে দেওয়া, তার পরিকাঠামোটা তৈরি করে দেওয়া একজন সরকারের কাজ। কারণ আমরা প্রতিটি মানুষের থেকে কর নিয়ে করে সরকার চালায়, সাধারণ মানুষ থেকে কর সংগ্রহ করে সরকার চালায়। তাই সব ধর্মের বিভিন্ন যে অনুষ্ঠান হয়, সরকার সেগুলোতে সাহায্য করে, আর্থিক সাহায্য করে। এবং সবসময় খেয়াল রাখতে হয় যে কিছু মানুষ আছে ধর্মের সাথে ধর্মের, রাজনীতির সাথে রাজনীতির লড়াই লাগিয়ে দিয়ে মারামারির দিকে নিয়ে যায়। এটা ধর্মের সাথে ধর্মের যেমন আছে, রাজনীতির সাথে রাজনীতিরও আছে, পশ্চিমবঙ্গে তো আছে। অত্যন্ত দুঃখের বিষয়, একটা নির্বাচনকে কেন্দ্র করে 50 জন মানুষ খুন হয়ে যায়, এতে লজ্জা রাখবো কোথায়? এ থাকা উচিত না, একেবারেই থাকা উচিত না। ধর্ম, রাজনীতি, মানুষ একজন মানুষকে মারবে, এটা কখনো সভ্য মানুষের কাম্য হতে পারে না। এটা জীব জন্তুরা করে, বনে জঙ্গলের মানুষরা করে। তাই সম্প্রীতির প্রয়োজন, তাই সম্প্রীতির জন্য অনবরত চেষ্টার প্রয়োজন। কিছু মানুষ এটা ভাঙার চেষ্টা করবে,
ফলে বেশিরভাগ ভালো মানুষরা কিন্তু এটাকে মিলের কথা বলছে, যে প্রতিটি ধর্মের তো মানুষের কল্যাণের কথা বলা আছে, প্রতিটি ধর্মের মানুষের কল্যাণের কথা বলা আছে। এবং সেই সময় রাষ্ট্র যখন তৈরি হয়নি, ধর্মই ঠিক করে দিয়েছিল মানুষ কিভাবে চললে তবে মানুষ ভালো থাকতে পারে, কোনটা করা ভালো, কোনটা করা ভালো নয়, কোনটা করলে তুমি ভালো থাকবে, সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। ধর্মের মধ্যে অনুশাসনগুলো বলা আছে, প্রতিটি ধর্মের ভালো ভালো কথা বলা আছে, তো সেটা কেউ মেনে চললে আপত্তি হবে। কিন্তু সেটা মানতে গিয়ে আমি মানবো, আরেকজন মানবে, আরেকজন এসে বলবে তোমরা যুদ্ধ করো, এই পথ কখনো ভালো হতে পারে। যার ধর্ম যার যার কাছে, কিন্তু মানুষ হিসেবে আমাদের একটা মিল থাকতে হবে, আমরা সম্প্রীতির মধ্যে থাকতে হবে। কারণ আগামী প্রজন্ম যে আসছে, বর্তমান যে প্রজন্ম আছে, তারা যদি যুদ্ধই করতে থাকি তাহলে ভালো জিনিস তারা শিখবে কোথা থেকে? ছোট বাচ্চা। যাই হোক, এই জন্য আমরা মিলেমিশেই থাকতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার, উৎসবে সবাইকে অংশগ্রহণ করতে হবে। আর আমি তো বললাম না, আমি তো ট্রান্সপোর্ট মিনিস্টার, পরিবহন মন্ত্রী, সেই হিসেবে সেই দিকটা যাওয়ার কোনো সুযোগও হলো না, কারণ প্রচুর সময় চলে গেল অন্য কথা বলতে গিয়ে। যে আমি চেষ্টা করছি পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থাকে আরো স্মার্ট এবং এফিশিয়েন্ট করে তোলা, এবং এর জন্য শুনলে আপনারা খুশি হবেন যে আমি পরিবহন দপ্তর অ্যাকচুয়ালি 1,67,00,000 গাড়ি নিয়ে আমার কাজ। তার মধ্যে বাস, ট্রাম, ট্রাক, অটো সবই আছে, তার সঙ্গে হেলিকপ্টার আছে, তার জন্য সবকটা এয়ারপোর্টে নোডাল হচ্ছে আমরা, এবং তার সঙ্গে জলপথে ভেসেল আছে, লঞ্চ আছে ইত্যাদি। একটা বড় বিষয়, এগুলোর রেজিস্ট্রেশন করা, পারমিট দেওয়া, এগুলো হচ্ছে আমাদের কাজ। সেই গাড়িগুলো কিভাবে চলবে সেটা কন্ট্রোল করে হোম ডিপার্টমেন্ট, পুলিশ, ট্রাফিক কন্ট্রোল করে। ফলে এই গাড়িগুলো থেকে আমরা একটা রেভিনিউ পাই, সেটা সরকারের আয়। সেই রেভিনিউটা আবার ডেভেলপমেন্ট আকারে মানুষের কাছে পৌঁছয়। আমি যখন 2 বছর আগে এই দপ্তরের দায়িত্ব নিই, তখন পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট থেকে রেভিনিউ ছিল 2,525 কোটি টাকা, এবং 2010-11 আর্থিক বছরে ছিল 984 কোটি। সেটা 100, 200, 300 ম্যাক্সিমাম বাড়তে বাড়তে আমি 2 বছর আগে এসে দাঁড়ালো 2,550 কোটি টাকা। আমি বিভিন্ন স্টেটকে, বিভিন্ন রাজ্যগুলোকে আমি করলাম, খোঁজ নিলাম যে আমাদের মতো রাজ্যে যেখানে গাড়ির সংখ্যা, তাহলে রেভিনিউ কেমন দেখলাম। আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সেখানে 5,000 কোটি টাকার মতো রেভিনিউ তারা সংগ্রহ করে। আমি আসার পরে বেশ কিছু স্টেট কিংবা ট্যাক্স বাড়াইনি কোথাও। আজ শুনলে খুশি হবে যে আমি প্রথমবারই 1,000 কোটি টাকা বাড়িয়েছিলাম, এখন 4,000 কোটি টাকা অতিক্রম করে গেছে। এই বছর শেষ হলো 5,000 কোটি টাকা দিয়ে যাবে। করে দিতে পেরেছি। সেই সঙ্গে সঙ্গে অনলাইন সার্ভিস গুলোকে 72টা অনলাইন সার্ভিস, ফেসলেস অনলাইন সার্ভিস আমরা চালু করেছি, যেটা বাড়িতে বসে, অফিসে বসে আপনি গাড়ির রেজিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন। আপনাকে আরটিও অফিসে যেতে হবে না, ওখানে দালালদের চক্করের মধ্যে পড়তে হবে। ওটাকে আমি ভেঙে দেবো। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের যে বর্ডার গুলো আছে, সেই বর্ডার গুলোতে পেট্রাপোল থেকে একদম গোজাডাঙ্গা, চ্যাংড়াবান্ধা পর্যন্ত 8টা বর্ডার ছিল, সেখানে আন্তর্জাতিক বাণিজ্য চলবে। অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে ট্রাকে করে বাংলাদেশে প্রচুর গুডস ছিল, এবং বিগত 40 বছর ধরে সেখানে একটা মাফিয়া রাজ কাজ করতো। অর্থাৎ সেখানে ট্রাকগুলোকে ঢুকতে দেওয়া হতো না, আটকে রেখে দেওয়া হতো 30-40 দিন। যারা টাকা দিত তাদের ঢুকতে দিত একদল মাফিয়া, এবং এতে সরকার কিছু পেত না। তারপর তারা বাধ্য হয়ে মালটাকে আনলোড করে চলে যেত। সেই আনলোড করা মালগুলোকে আবার কিছু লোক ওখান থেকে ওপারে এক্সপোর্ট করতো। এই ছিল বন্দোবস্ত সে 40 বছর। আপনারা শুনলে খুশি হবেন, আমি এসে সেখানে সুবিধা পোর্টাল বলে একটা পোর্টাল চালু করলাম, যে পোর্টালের মাধ্যমে পাটনা থেকে বা যে কোনো জায়গা থেকে কেউ 200 গাড়ি এক্সপোর্ট করতে হলে ওখানে ফিস দেওয়া আছে 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত গাড়ির ক্যাপাসিটি অনুযায়ী। ওই ফিসটা জমা করলে আমি তাকে একটা ডেট দিয়ে দিই, মানে অটোমেটিক সে একটা ডেট পায়। সেই ডেটে পুরো 200 গাড়ি নিয়ে সে এখন বাংলাদেশে চলে যেতে পারে বিনা বাধায়, কেউ আটকানো নেই। মাফিয়ার রাজকে পুরো তো গড়িয়ে দিয়েছি, ওখান থেকে আমি আয় করেছি 600 কোটি টাকা রেভিনিউ। বাংলাদেশের আন্তর্জাতিক বর্ডার এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ফলে ব্যবসায়ীরা আজকে অনেকটাই খুশি, কারণ তারা এসে আমাকে যখন বলেছিল আমরা সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা নিয়েছিলাম।
একটার পর একটা, এবং জলপথ পরিবহনের একটা ব্যাপক 1000 কোটি টাকা কাজ চলছে, অজস্র জেটি, টার্মিনাল জেটি, রোড সার্ভিস এইসব চালু হবে, সেগুলো ড্রাইভার হারবার টু ত্রিবেণী পর্যন্ত কাজ হচ্ছে। আমরা ই ভেহিকেল, একটা যেটা পরিবেশ বান্ধব গাড়ি এখন ভীষণভাবে দরকার, কারণ পরিবেশের কে সুস্থ রাখতে হবে। আপনার খুশি হবে, পরিবেশ বান্ধব গাড়ি পশ্চিমবঙ্গে 1 লক্ষের উপরে আছে, এবং সব থেকে বেশি গাড়ি আছে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গেই আছে পরিবেশ বান্ধব আমাদের পশ্চিমবঙ্গে। এবং রোড সেফটির ক্ষেত্রে আমরা কলকাতায় ইলেকট্রনিক সার্ভিলেন্স আমরা ব্যবহার করি, স্পিড লিমিট যন্ত্র, এনপিআর ক্যামেরা এইসব লাগানো আছে, এবং কেউ যদি ট্রাফিক রুল লঙ্ঘন করে সঙ্গে সঙ্গে চালানের মাধ্যমে একটা কেস চলে যায়। এর জন্য আপনারা খুশি হবেন, ভারতবর্ষের যতগুলো মেট্রোপলিটন সিটি আছে তার মধ্যে সব থেকে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু কম হচ্ছে কলকাতা, আমরা 1 নম্বরে আছি। এবং সামগ্রিক পশ্চিমবঙ্গে আমরা এখন 11তম স্থানে আছি অ্যাক্সিডেন্টে, আরো 10টা রাজ্য আমাদের থেকে অ্যাক্সিডেন্ট বেশি, মৃত্যু বেশি। আমি কলকাতার মধ্যে ইলেকট্রনিক সার্ভিলেন্স সারা রাজ্যেই চালু করবো যাতে অ্যাক্সিডেন্ট কমে যায়। আমরা স্মার্ট কার্ড চালু করে দিয়েছি, যে কার্ডটা আগে ছিল না। এরকম কিছু যেসব আর আপনারা যারা এগুলো জানেন তারা জানেন। ফলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা পরিবর্তন আমরা প্রতিটা মুহূর্তে 2 বছর 2.5 বছর আমরা করছি, আর ওটা করতে পারি, এটা হচ্ছে বিষয়। আর কি আছে বলুন স্যার? মানে এছাড়া আর দুটো প্রশ্ন আছে। তো একটা হচ্ছে গিয়ে যেটা পার্টিশনের পর থেকে তো দেখা গেল যে মানে ভারতবর্ষের মধ্যে যেটা অর্থনৈতিক ক্যাপিটালটা শিফট হয়ে যেটা চলে গেল বোম্বেতে, তো একটা জায়গা কিন্তু আমরা সবসময় গর্ব করতাম যে পশ্চিমবঙ্গ ছিল হচ্ছে গিয়ে কালচারাল হেরিটেজের জন্য একটা বিখ্যাত জায়গা। তো সেই জায়গায় গিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে স্যার, যে সমস্ত স্কুলে আজকে ছাত্রছাত্রীরা পড়ছে তাদের মধ্যে বহু ছাত্রছাত্রীর পরিবার থেকেই বাংলাকে তারা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু দিতে চাইছে না, বা তারা মনে করছে যে বাংলা এই ভাষায় কথা বললে হয়তো আন্তর্জাতিক ফ্রেমওয়ার্কে তাদের চাকরি পেতে অসুবিধা হতে পারে। তাই জন্য অনেকেই কিন্তু বাঙালি পরিবারের মানুষ যারা হয়তো হিন্দিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নিচ্ছে, বাংলাকে বেছে নিচ্ছে না। সেটা কি বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির জন্য কি একটা থ্রেট? বিষয়টা হচ্ছে যে যারা ইংরেজি শিখতে চায় তারা তো শিখতেই পারে, এটা তো কারো বাধা নেই, সবাই শিখতে পারে। কিন্তু সাধারণভাবে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্য ভাষা শিখবে না, শুধুই বাংলা শিখবে এটা আমরা মনে করি। ভাষা শিখতেই পারে, এবং বাংলার ক্ষেত্রে শিল্প চলে যাওয়ার পেছনে মাসুল সমীকরণ নীতি একটা বড় কাজ করেছিল একটা সময়, এবং দিল্লিতে ক্যাপিটাল চলে যাওয়ার পর তারা অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছে অন্যান্য স্টেটে। ফলে শিল্পে যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় ছিল তার পরবর্তীকালে অনেকটা কিন্তু তার মান খারাপ হয়েছে, এবং পরবর্তীকালেও অনেক কলকারখানা বন্ধ হয়েছে, ভুল রাজনৈতিক আন্দোলনে বন্ধ হয়েছে, শ্রমিক আন্দোলনে বন্ধ হয়েছে। ফলে পশ্চিমবঙ্গ থেকে বড় শিল্প চলে যাওয়ার প্রবণতা তো অনেকদিন ধরে শুরু হয়েছিল ইনোভেশনটা। কিন্তু আমরা যেটা করতে পেরেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পেরেছি, ব্যাপক পরিমাণে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে সাপোর্ট দেওয়া। তার জন্য ভারতবর্ষে ক্ষুদ্র মাঝারি শিল্প আমরা কিন্তু 1 নম্বরে আছি, এবং আইটি সেক্টরেও আমাদের যথেষ্ট ভালো কাজ হচ্ছে। এবং বর্তমানে বড় কিছু শিল্প আসার জন্য এই যে গ্লোবাল বিজনেস সামিট করেন মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে বড় শিল্প এখানে বিনিয়োগ করার জন্য প্রস্তাব আমাদের কাছে আসছে। ফলে শিল্প গড়ে উঠবে, কারণ তার পরিকাঠামোটা আমরা তৈরি করছি। শিল্প তৈরি করতে গেলে রাস্তা লাগে, আমরা ভালো করে দিয়েছি রাস্তা, বিদ্যুৎ লাগে, এখন লোডশেডিং হয় না, বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করে দেওয়া হচ্ছে, জল, বিদ্যুৎ। তারপর একটা সময় ছিল শ্রম দিবস নষ্ট হতো, আজকে শ্রম দিবস নষ্টটা শূন্যতে নামিয়ে এনেছে আমাদের সরকারের সময়। ফলে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে অনেকটাই। ফলে আমরা আশাবাদী যে এখানে বড় শিল্প আসবে, এবং আমাদের ছেলেরা এখানে পড়াশোনা করে এখানেও কাজ করতে পারবে। যারা বাইরে যেতে চায় নিশ্চয়ই যাবে, কোনো বাধা কিছুতে নেই। ভাষা যে বাইরের ভাষা শিখতে পারে সে শিখতেই পারে, কোনো বাধা নেই। কিন্তু বাধ্যবাধকতার জায়গাটা এই যে যেটা আমি শুনলাম যে বাংলা ছেড়ে অন্য ভাষা শিখতে তবে শেখানোর যে ইচ্ছে পরিবারে, এটা আছে, এটা কেটে যাবে আস্তে আস্তে। কারণ বাংলা যেভাবে এগোচ্ছে শিল্পের দিক থেকেও আগামী 5 বছর পরে কিন্তু চেহারাটা অনেকটা বদল হবে।
তবে বাধা নেই, আমি ওটাই বিশ্বাস করি না যে অন্য ভাষা শেখায় কোনো অপরাধ আছে, এটা শিখলে যত শিখবে তত ভালো। লাস্ট প্রশ্ন যেটা, যে বাংলা কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজে অত্যন্ত ভালো করছে, কিন্তু সেই অর্থে তো ভারী শিল্প বাংলায় কিন্তু একটা বিরাট তৈরি হয়েছে সেরকম কিন্তু এই 12 বা 13 বছরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বা মিডিয়ার প্রচারেও কিন্তু আমরা দেখছি না। এর জন্য কি কোথাও মনে হয় যে সিঙ্গুর বা নন্দীগ্রাম মুভমেন্ট সেটা একটুখানি ভাবে হয়তো বাইরের রাজ্যের যারা শিল্পপতি তাদের কাছে বাংলার একটা অন্যরকম ভাবমূর্তি তৈরি করেছে? শিওর যে মুভমেন্টটা হয়েছিল সেই মুভমেন্টটা নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু শিওর মুভমেন্টটার জন্য এখানে শিল্প আসছে না এটা কিন্তু আমি বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে শিওরে যখন আন্দোলন চলছে সেই আন্দোলনে আমি প্রায় প্রথম সারিতেই নেতৃত্ব দিয়েছি। যাদের নাম আপনারা সেই সময় সবাই চেনেন, আমি তাদের মাথাগুলো থেকেই সমস্ত আন্দোলনের রূপরেখা এটা তৈরি করতাম আমি। তো বিষয়টা হলো যে আমরা কখনোই টাটাদের ওখান থেকে চলে যেতে বলি, আমরা কখনোই বলিনি ওখানে শিল্প করা যাবে। আমরা শুধু এটাই বলেছিলাম যে 1997 একর জমি, তার মধ্যে 400 একর জমির মালিক তারা জমি দিতে চাইছে, এটা জোর করে নেবে, এইটাই ছিল কথা। বাকি যারা স্বেচ্ছায় জমি দিয়েছে সেখানে কারখানা করতে তো কোনো অসুবিধা ছিল না। তো আমরা শুধু 400 একরের কথা বলেছিলাম, যে 400 একর ছেড়ে দিলেই হবে। আর বলেছিলাম যে জমি, যেহেতু জমিটা ত্রিফসলি জমি ছিল, তার উল্টো দিকেও জমি ছিল, সেই জমিটা নেওয়া যেত। কিন্তু সেখানে একটা জেদাজেদি ছিল, তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রীর সাথে একটা জেদাজেদির কারণে কিন্তু টাটাটা চলে যায়। টাটাদের এখানে চলে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা কিন্তু ছিল না, এবং আমাদের আন্দোলনটা যে সঠিক ছিল সেটা পরবর্তীকালে ভারতবর্ষের পার্লামেন্টে আইন বদল করতে হয়েছে, ভূমি সংস্কার আইন বদল করতে হচ্ছে 1894 সালে। এখন সেই আইন বদল করে এখন দেশে জমির উপরে অধিকার 80% এটা নিশ্চিত করা হয়েছে, এটা আগে ছিল না। অর্থাৎ একটা চাষের জমি বলুন, যে জমি বলুন, সরকার ইচ্ছা করলে সব জমিটা একবার করে নিতে পারত জনস্বার্থে, এবং সেইটা এখন আর যায় না। এখন যতটা জমি চাই তার 80% স্বেচ্ছায় পেতে হবে, 20% অ্যাকোয়ার করতে পারবে। তাহলে 80% অধিকার সুরক্ষিত হয়েছে, আইন বদল হয়েছে পার্লামেন্টে, এবং সুপ্রিম কোর্টের অর্ডারেই কিন্তু ওটাকে বন্ধ হয়েছে। ফলে আমাদের আন্দোলনটা ভুল ছিল তা নয়, তার মধ্যে ছিল রাজনীতিটা ছিল অনেক বেশি। টাটাটা শেষ পর্যন্ত থাকবে বলেও তাদের সরিয়ে দেওয়া হয়েছিল এখান থেকে, যে এখানে করতে হবে না। তো ওটার উপরে কিছু নির্ভর করে না। জমিটা একটা বড় শক্ত, আমাদের রাজ্যে জমিটা একটা ফ্যাক্টর, বড় শিল্প করতে হলে বড় জমি দরকার, এবং সেই জমি 1 লক্ষ পাওয়াটা খুব শক্ত। আমাদের জমি ব্যাংক আছে, ল্যান্ড ব্যাংক আছে রাজ্য সরকারের নিজস্ব যে জমিগুলো আছে, আর জমি আছে, তার জন্য মুখ্যমন্ত্রী ল্যান্ড ব্যাংক তৈরি করেছেন বিভিন্ন জায়গায়, এবং সেখানে শিল্পপতিদের দেওয়া হচ্ছে। কিন্তু শিল্পপতিদেরও আবার একটা নিজস্ব চয়েস থাকে, একটা চয়েস নির্ভর করে সে কোন জায়গাটায় করবে। সেই জায়গায় জমি সরকারের যদি না থাকে আমরা দিতে পারি, তখন প্রশ্ন আসে অ্যাকোয়ার করা। কিন্তু সেই অ্যাকোয়ার করার যে নিয়ম নীতি এখন কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। এখন কোনো সরকারই পারবে না জোর করে 500 একর 1000 একর জমি অ্যাকোয়ার করে নিয়ে নেওয়া, আইন বদলে গেছে। এইরকম কিছু সমস্যা রয়েছে, তো সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বড় শিল্প আসবে। আর অনেক সময় কি হয়, বড় বড় শিল্পপতিরা জমি নেয় বলে সব জমিটা কাজে লাগায়, এটা কিন্তু ভুল কথা। এই যে হিরমতর বিড়লা কোম্পানি ছিল অ্যাম্বাসেডর তৈরি করতে, সেই অ্যাম্বাসেডর তৈরি করার জন্য বিধানচন্দ্র রায় মাত্র 1 টাকায় তাকে 728 একর জমি তাকে দিয়েছে। সেই জমিটাতে সে পুরো অ্যাম্বাসেডর কারখানা তৈরি করেনি, মাত্র অর্ধেকটা জমিতে কারখানা করেছে, অর্ধেকটা জমি পড়েছিল। সেই অর্ধেকটা জমিও 2006-07 সালে তৎকালীন সরকার বিড়লা কোম্পানি বললো যে আমার 314 একর জমি, আমি এটা সরকারের থেকে লিজে পেয়েছি, আমি সরকার থেকে এটা 10 কোটি টাকায় কিনে নিতে চাই। কিনে নিয়ে আমি একটা অন্য কোম্পানিকে বিক্রি করবো 84 কোটি টাকায়, তাতে 74 কোটি টাকা লাভ হলে ওটা আমি কারখানার রেনোভেশনের কাজ করবো।
কি আশ্চর্য দেখুন, বুদ্ধদেব বাবু তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিড়লাদের সাথে এই চুক্তি করে 314 একর জমি তাকে মাত্র 10 কোটি টাকায় বিক্রি করে, মানে তার নামে ফ্রি হোল্ড করে দেয়। এবার করে দেওয়ার পর সে সেটা বিক্রি করলো 84 কোটি টাকা। সে সিরাম বলে একটি কোম্পানিকে বিক্রি করলো 284 কোটি টাকা, অর্থাৎ 200 কোটি টাকায় বেশি বিক্রি করলো এবং 200 কোটি টাকা রাজ্য সরকারকে ফাঁকি দিয়ে দিল, এবং সেখানে আজকে আবাসন তৈরি হচ্ছে। তা আমার বক্তব্য হচ্ছে বড় বড় শিল্পপতিরাও অনেক বড় বড় জমি নেয় বলে ভাবার কোনো কারণ নেই, সেখানে সে পুরোটাই শিল্প করে। তো এগুলো অনেক বিষয় আছে। আমরা জমি নীতির কিছুটা বদল করেছি, আমরা এখন আর জমি ফ্রি লিজ হোল্ড করছি না, সবটাই ফ্রি হোল্ড করে দিচ্ছি, তার যাতে কোনো অসুবিধা না হয়। এগুলো আমরা করছি। সামনে তো গ্লোবাল বিজনেস সামিট আছে, অনেকেই প্রস্তাব করছে আসার জন্য। থ্যাংক ইউ স্যার। প্রায় 2 ঘন্টার উপর ধরে আমাদের এই আলোচনা সভা চললো, যেখানে তিনি সবিস্তারে আমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। থ্যাংক ইউ।